extreme spirituality, spiritual education, discipline, dedication, এক্সট্রিম ইন্টেলিজেন্স লেভেল, যাকে মেধা শক্তি বলা হয়, উচ্চ মেধা শক্তি, এবং ম্যাটেরিয়াল কাল, যে প্ল্যানেট মুখ্যত নিয়ন্ত্রণ করে সে হচ্ছে শনি, যে আগামী 26 তারিখ 26 জুলাই পরবর্তী 148 দিনের জন্য রেট্রোগ্রেড বা বকরি হতে চলেছে। এই বকরি থাকা অবস্থায় সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আলোচনা করব আজকে। আলোচনা শুরুর আগে আপনাদের টাইমিংটা একটু বলে দেব, ইম্পর্টেন্ট টাইমিং আছে। তার কারণ স্যাটার্ন এখানে নক্ষত্র পরিবর্তন এবং তার সাথে তার নবাংশগত পরিবর্তন অবশ্যই হবে। স্যাটার্ন মকর রাশির নবাংশে বর্তমানে রয়েছে এবং সেই নবাংশ থেকে বৃশ্চিকের নবাংশে শনি নেমে আসবে। তো এর সার্বিক যে ইফেক্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব। বর্তমানে স্যাটার্ন যে ডিগ্রিতে বকরি হতে চলেছে সেই নিয়ে আগে আপনাদের বলে দিই। 20 ডিগ্রি 29 মিনিট 58 সেকেন্ড এই ডিগ্রিতে 26/7/2026 রাত্রিবেলা 10টা 21 মিনিটে মকর রাশির নবাংশে শনি রেবতী নক্ষত্রে বকরি হবে। বকরি হয়ে নিচের দিকে নামতে থাকবে। 20 ডিগ্রি এবং তার নিচে যে তারিখে শনি আসবে সেটি হচ্ছে 20 অগস্ট। তারপরে সে ধনুরাশির নবাংশে আসবে এবং এই নবাংশ পর্যন্তই বিস্তার আছে আমাদের রেবতী নক্ষত্রের 16 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। কিন্তু শনি রেবতী নক্ষত্রকে পেছনে ফেলে তার আগের নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে চলে আসবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করবে 9 অক্টোবর বেলা 12টা 25 মিনিটে এবং আলটিমেটলি আরও কিছু দূরত্বে নেমে আলটিমেটলি স্যাটার্ন ডাইরেক্ট হবে 11 ডিসেম্বর 2026 ভোর রাতে 3:52 মিনিটে 13 ডিগ্রি 40 মিনিট 21 সেকেন্ড। বুঝতে পারছেন, জাস্ট তুলা রাশির নবাংশ থেকে 21 মিনিট বেশি আছে, সেই দূরত্ব পরে বৃশ্চিকের নবাংশেই থাকছে। আমি গত বছর আলোচনায় বলেছিলাম যে স্যাটার্ন সর্ববৃহৎ সময় বৃশ্চিকের নবাংশে অবস্থান করবে এবং সেই নবাংশে অবস্থানের যে সময় সেটা বুঝতেই পাচ্ছেন যে 9 অক্টোবর থেকে স্টার্ট হবে এবং সেখানে আলটিমেটলি সে অবস্থান করবে নেক্সট ইয়ারের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। 8ই ফেব্রুয়ারি বেলা 11টা 35 মিনিট পুনরায় 16 ডিগ্রি 40 মিনিট ক্রস করবে শনি যখন। তাহলে অক্টোবরের 9 থেকে 8 ফেব্রুয়ারি, তার মানে প্রায় 4 মাস স্যাটার্ন বৃশ্চিকের নবাংশে থাকবে এবং এই বছর শুরুর দিকেও প্রায় 1 মাস মতন 5-5.5 মাস বৃশ্চিক রাশির নবাংশে স্যাটার্ন অবস্থান করবে। এটি একটি বৃহৎ সময় এবং এই সময়টির কার্যগত বা অন্যরকম কিছু পরিমণ্ডলগত গুণ আছে যেগুলো নিয়েও আজকে আমরা স্বল্প বিস্তর আলোচনা করব এবং আলটিমেটলি যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে 16 ডিগ্রি 40-এর নিচে নামবে 9 অক্টোবরের থেকে, অন্তত বকরি স্টেটে থাকাকালীন 11ই অক্টোবর তার একটা সেপারেট এবং অ্যাকুরেট ভিডিও হবে, যেটা একদম পিন পয়েন্টে ওই অংশকে দেখবে, সেটা নিয়ে আরও ভিভিডলি আলোচনা করা হবে। বর্তমানে আমরা জাস্ট টাচ করে বেরিয়ে যাব এই অংশের। আমি টাইমটা আপনাদের বলে দিলাম। স্যাটার্ন যখন নর্মালি বকরি হয় সে 3টে নবাংশ নিচে নামে, একদম ধার থেকে না হলে সেই নবাংশের ক্ষেত্রে সে 3-এর বেশি নবাংশে থেকে নিচে কখনোই নামে না, কারণ 6.5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত শনি বকরি অবস্থায় নিচের দিকে ম্যাক্সিমাম নামে এবং যখন ফরওয়ার্ড মোশনে উইথ রেসপেক্ট টু দ্য আর্থ থাকে তখন 19 থেকে 19.5 ডিগ্রি পর্যন্ত সে একবারে অতিক্রম করতে পারে। যেরকম 13 ডিগ্রি 40 মিনিট থেকে
শনি ডিসেম্বরের 11 থেকে যাত্রা শুরু করবে এবং সামনের বছর সে বকরি হবে 2027 সালে, সেটি অগস্ট মাসের 5 অথবা 6 তারিখ এই জাংচারে। তো সেই পর্যন্ত সে 3 ডিগ্রি প্রায় 47 মিনিট পর্যন্ত যাবে। তো টেন্টেটিভলি 20 ডিগ্রির মতন সে ফরওয়ার্ড মোশনে সে যাবে এবং 3টে নক্ষত্রকে টাচ করবে, নিজের নক্ষত্র, তারপরে রেবতী, তারপরে মেষ রাশিতে প্রবেশ করে অশ্বিনী কেতুর নক্ষত্র। তো এটি স্যাটার্নের নেচার। বক্রি অবস্থায় 6.5 থেকে 7 ডিগ্রি নামে। তো পারফেক্টলি 2টো নবাংশকে সে ক্রস করে এবং পার্শিয়ালি একটা নবাংশের ক্ষেত্রে সে টাচ অ্যান্ড গো থাকে। এটি স্যাটার্নের বেসিক নেচার। দেখুন, বকরি প্ল্যানেট নিয়ে অনেকবার আলোচনা করেছি। স্যাটার্ন যেহেতু জাইগ্যান্টিক প্ল্যানেট, দ্য মোস্ট পাওয়ারফুল প্ল্যানেট, তো সেই হিসাবে তার বকরি হওয়ার অবস্থা বা তার প্রভাবের মধ্যেও বিশেষ তারতম্য থাকে। গত বছরও স্যাটার্ন এই ঘরে বকরি ছিল, কিন্তু সেটি 7 ডিগ্রি 47 মিনিটে বকরি হয়ে 1 ডিগ্রির কিছু নিচের দিকে নেমে এসেছিল। তার যে ফল ছিল সেটি স্যাটার্নের নক্ষত্র এবং বৃহস্পতির নক্ষত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। কন্যা রাশি থেকে কর্কট রাশির নবাংশ পর্যন্ত তার উল্টো দিকে বিস্তার ছিল। কিন্তু এবছরের পরিপ্রেক্ষিত সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ বৃহস্পতি এখন শনিকে দৃষ্টি দিচ্ছে। মধ্যেখানে শুধু নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত এই 87 দিন বৃহস্পতির দৃষ্টির কিছুটা অগোচরে চলে যাবে শনি, কিন্তু বাদবাকি সময় স্যাটার্নের দৃষ্টির মধ্যেই থাকবে। বিশেষত সামনের বছর স্যাটার্ন জুন মাসের একদম শুরুর দিকে 2-3 তারিখ সে তার ডেবিলিটেটেড স্টেটে প্রবেশ করবে। যদিও সেটা প্রিম্যাচিওর প্রবেশ, পুনরায় সে ফিরে আসবে মীন রাশিতে অক্টোবর মাসে এবং ফাইনালি ফেব্রুয়ারি 2028 পার্মানেন্টলি সে মেষে প্রবেশ করবে এবং ডেবিলিটেটেড হবে। তো সেই সময় থেকে আবার বৃহস্পতি সিংহের ঘরে অবস্থান করে তাকে নবম দৃষ্টির মধ্যে রাখবে। বৃহস্পতির ঘরে শনি রয়েছে, তার ডিসপোজিটের জুপিটার, এবং তার দৃষ্টিতে অবস্থান করছে। এবং বৃহস্পতি এই মুহূর্তে যতই কম বল প্রদান করুক অন্তত গোচরে, কিন্তু স্যাটার্নকে সে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি, আমি কালকে একটি অনুষ্ঠান করেছি 6 তারিখ, আজকে 7 তারিখ জুলাই মাসের। তো বৃহস্পতির ফুল অ্যাম্বিয়েন্সের মধ্যে স্যাটার্ন এখন রয়েছে। প্রবলেম রয়েছে বৃহস্পতির রুম ঘরে শনি রয়েছে, কিন্তু শনির ঘরে রাহু রয়েছে এবং সে 1 অগস্টের পর থেকে রাহু মঙ্গলের নক্ষত্রে চলে যাবে, যে স্যাটার্নের মূল ত্রিকোণ থেকে 3rd 10th লর্ড। তার ফলে শনির কিছু ব্যবহারিক কাজের ক্ষেত্রে কিছু তারতম্যতা লক্ষ্য করা যাবে। সেটি যেভাবে ছক দেখেন, অ্যাসেন্ডেন্ট রাশি বা অন্যান্য কোনো উপাদানকে প্যারামিটার ধরে যারা হরোস্কোপ দেখেন, সেই হরোস্কোপ অনুসারে ফল দেবে। এখন কোনো গ্রহ বকরি হলে তার প্রকারভিত্তিক তার ডিফারেন্সেস কী হয়। বকরি মানে আমরা বলি পেছন দিকে চলছে, উল্টো দিকে চলছে। কার্যত কোনো প্ল্যানেটের পক্ষে উল্টো দিকে চলা কখনো সম্ভব নয়। আমি 12 বছর ধরে অনুষ্ঠান করি, 12 বছরের শুরুর দিক থেকে আমি এক কথা বলছি, আজকেও বলছি। তো কখনো সম্ভব নয়। প্রত্যেকেই তার নিজের নিজের কক্ষপথে উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে, বিভিন্ন তলে প্রদক্ষিণ করছে। যেহেতু এটি ত্রিমাত্রিক তল, তো পৃথিবী সূর্যকে যে তলে প্রদক্ষিণ করছে, শনির সেই তল হতে পারে বা নাও হতে পারে। প্রত্যেকে ডিফারেন্ট তলে রয়েছে, 3 dimensional বলে। তো যে তলই থাক না কেন, গ্রহ যখন সূর্যকে প্রদক্ষিণ করে, পৃথিবীর সাপেক্ষে আমি মাপছি শনির মুভমেন্ট। তো পৃথিবীর সাপেক্ষে কখনো তাদের যে অ্যাঙ্গুলার মোশন আছে, তার রিলেটিভ ভেলোসিটির জন্য কিছু ক্ষেত্রে মনে হয় পৃথিবীর সাপেক্ষে গতি পেছন দিকে চলে যাচ্ছে। ঠিক 2টো ট্রেন আমি রৈখিক গতি দিয়ে বুঝিয়েছিলাম। যদি প্যারালালি পাশাপাশি লাইনে একই ডাইরেকশানে লিনিয়ার মোশনে থাকে এবং একটি ট্রেনের গতি যদি 50 কিলোমিটার, অপরটির 45 কিলোমিটার হয়, তাহলে প্রথম ট্রেনের যাত্রী
থেকে কোনো একজন যাত্রী যদি দ্বিতীয় ট্রেনের কোনো একজন যাত্রীর দিকে সরাসরি দৃষ্টি দেন, তিনি দেখবেন যে দ্বিতীয় ট্রেনের যাত্রীটি 5 কিলোমিটার বেগে পেছন দিকে চলে যাচ্ছে। ঠিক দ্বিতীয় ট্রেনের যাত্রী যদি প্রথম যাত্রীর দিকে তাকায় তাহলে মনে হবে 5 কিলোমিটার বেগে সামনের দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি কেউ পেছন দিকে যাচ্ছে না, দুজনেই সামনের দিকে যাচ্ছে, কিন্তু দুজনের ক্ষেত্রে একে অপরের সাপেক্ষে গতির ভিন্নতার জন্য এই রিলেটিভ মোশন দেখা যাচ্ছে। এটি লিনিয়ার, ওখানে সেটি কৌণিক গতি আছে। তো কৌণিক গতির জন্য সেখানে কি হয় দেখবেন, শনি যখন বক্রী হবে 17 তারিখ থেকে স্যাটার্ন উইল বি রিমেইনিং স্ট্যাটিক, সে পৃথিবীর সাপেক্ষে কার্যত স্থির হবে। একটি প্রাণী যদি একদিকে দৌড়ায়, তাকে যদি বিপরীত দিকে আসতে হয়, তাহলে কোনো একটা সময় গিয়ে কোনো একটা মোমেন্টের জন্য তার যে ভেলোসিটি আছে সেটা 0 হতে হবে, তবেই সে পুরো উল্টো দিকে টার্ন নিতে পারবে। তো এক্ষেত্রে শনি যখন পৃথিবীর সাপেক্ষে অ্যাপারেন্টলি পেছন দিকে যাচ্ছে মনে হবে, সেই পেছন দিকে যাওয়ার যে সূত্রপাত তার কিছুদিন আগে থেকে স্যাটার্ন পৃথিবীর সাপেক্ষে অ্যাপারেন্টলি স্ট্যাটিক মনে হবে। যেরকম পৃথিবী থেকে যে সমস্ত জিও স্টেশনারি স্যাটেলাইটকে ছাড়া হয়, যার কৌণিক গতি অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চতুর্দিকে যে গতিতে ঘুরছে, অন্তত পৃথিবী থেকে 400 বা 500 কিলোমিটার দূরে সেই উপগ্রহটি পৃথিবীর চতুর্দিকে তার থেকে অনেক বেশি গতিপথে ঘুরছে, কারণ তার সার্কামফারেন্সটা বেশি এবং ঘুরছে বলে, এবং এমন একটি গতিতে ঘুরছে যে পৃথিবী নিজের অক্ষের চতুর্দিকে যেভাবে ঘুরছে, রেডিয়াসটা যত বাড়ে তার ঘূর্ণন গতি সেম রাখতে গেলে তার কৌণিক গতিকে বৃদ্ধি করতে হয়। তো স্যাটেলাইটটিকে এমন গতি বিজ্ঞানীরা দিয়ে দিয়েছে যে ভারতবর্ষ থেকে তথা পৃথিবী থেকে যে অংশ থেকে ভারতবর্ষ থেকে দেখতে পাচ্ছি আমরা, যে প্রান্ত থেকে দেখছি মনে হচ্ছে যেন একদিকে দাঁড়িয়ে রয়েছে, আসলে দুজনেই ঘুরছে, কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে দুজন স্থির রয়েছে। কারণ পৃথিবী প্রত্যেক মুহূর্তে টেন্টেটিভলি প্রত্যেক সেকেন্ডে প্রায় 29 কিলোমিটার কৌণিক গতি আছে। যদি ট্যানজেন্ট বরাবর তার ভেলোসিটি মাপা হয়, খুব কঠিন হয়তো আলোচনা করছি, হ্যাঁ, একটি সুতোতে একটি ইট বেঁধে যদি ঘোরানো হয়, সুতোটি যদি কখনই ছিঁড়ে যায় তখন ইটটি একটি ট্যানজেন্ট বরাবর ছিটকে যাবে। সেই ট্যানজেন্টের ভেলোসিটিটা পৃথিবীর প্রত্যেক মুহূর্তে 29 কিলোমিটার, এবং এই বিপুল পরিমাণ কক্ষপথ সূর্যের চতুর্দিকে ঘুরতে পৃথিবীর 365 দিন টেন্টেটিভলি লাগে। তো জিও স্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে এখানে পৃথিবীর নিজের অক্ষের দিকে, যে প্রায় 24 ঘন্টায় নিজের অক্ষের চতুর্দিকে ঘোরে, তো স্যাটেলাইটটিকেও এমন একটি দূরত্বে রাখা হয় এবং তার থেকে অনেক বেশি গতি তাকে দেওয়া হয়, স্থির মনে হয়। তো স্থির মনে হওয়ার জন্য যদি তার গতি কম হতো তাহলে মনে হতো স্যাটেলাইটটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, আস্তে আস্তে পেছন দিকে চলে যাচ্ছে। তো পেছন দিকে চলে যাওয়াটা মনে হবে, তার আগে তো স্থির হতে হবে। তো সেই অংশটাকে বলা হয় স্ট্যাটিক অংশ, এবং ঠিক বক্রী হওয়ার পরেও কিছুদিন স্ট্যাটিক থাকবে। সেই সময়টা হচ্ছে 3 তারিখ পর্যন্ত, 3 আগস্ট পর্যন্ত। 3 আগস্টের পরে শনি আস্তে আস্তে পেছন দিকে গতি নেবে, এবং গতি নিয়ে সে আবার যখন বক্রী থেকে মার্গী হবে, যে 11ই ডিসেম্বর, তার মোটামুটি 8 দিন আগে সে আবার স্ট্যাটিক বলে মনে হবে, এবং ডাইরেক্ট হওয়ার পরে মিনিমাম 7 থেকে 8 দিন লাগে তার ফরওয়ার্ড মোশন অনুভূত হতে পৃথিবীর থেকে। সবটাই কিন্তু অনুভূতি, কোনোটাই অ্যাকচুয়ালি ঘটছে না। দুজনের গতির তারতম্যের জন্য, বিভিন্ন কক্ষপথের জন্য মনে হচ্ছে স্থির। তো ডাইরেক্ট হওয়ার পরেও পরবর্তী 7 দিন মানে 18-19 ডিসেম্বর পর্যন্ত ইট উইল বি রিমেইনিং স্ট্যাটিক উইথ রেসপেক্ট টু অর ফ্রম দ্য সারফেস অফ দি আর্থ। সেটাই হচ্ছে বক্রী গ্রহের বেসিক প্রকৃতি। গ্রহ বক্রী হলে কি হয়? মহর্ষি পরাশর বলেছে, নারদ সংহিতায় বলা হয়েছে, গ্রহ বক্রী হলে তার চেষ্টা বল বাড়ে। গ্রহদের 8 রকম বলবত্তা আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বল হচ্ছে চেষ্টা বল। দিকবল আছে, কাল বল আছে, সেরকম চেষ্টা বল ওয়ান অফ দ্য ফোর্সেস। চেষ্টা বল কি? চেষ্টা থেকেই বুঝতে পারছেন, চেষ্টা মানে তার অতিরিক্ত কাজ করার কিছু ক্ষমতা জন্মায়। অতিরিক্ত কাজ করার ক্ষমতা জন্মায় মানে কি? তার মানে কিছু কিছু কাজ থেকে সে নিজেকে ডিভিয়েট করবে, আবার কিছু কিছু কাজ সে অতিরিক্ত পরিমাণে করবে।
ব্যাপারটা বুঝুন, টাইম আপনার কাছে সারাদিনে 24 ঘন্টা আছে। এবার 24 ঘন্টায় আপনি যদি বেশি সময় পড়াশোনা করেন, তাহলে আপনাকে নিজের লেজার টাইম, নিজের খাদ্য গ্রহণের টাইম, নিজের রিক্রিয়েশনের টাইম থেকে টাইমকে কাটেল করতে হবে। কোনো একটা বাড়াতে গেলে আরেকটা থেকে কমাতে হবে। যদি 5 ভাগে টোটাল দিনাভ্যাসকে বা দিনচর্চাকে ভাগ করা যায়, যে কোনো 2টো ভাগকে যদি বেশি বাড়াতে হয় তাহলে 3টে থেকে কাটেল করতে হবে, বা যে কোনো একটা থেকে বেশি পরিমাণে কাটেল করতে হবে, যে কোনো ফর্মুলাতেই হোক। তো শনির চেষ্টা বল বেড়ে যাচ্ছে, তার মানে আমরা খুব উল্লাসিত হয়ে পড়ছি যে হ্যাঁ ঠিক আছে, কিছু ফোর্স তো বাড়ছে, কিন্তু কিছু জায়গা তার দুর্বলতাও প্রকাশিত হচ্ছে। সেই দুর্বলতা প্রকাশের জায়গাগুলোকে নিয়ে আমরা প্রথম দেখব। চেষ্টা বল যখন মীন রাশি অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা বলি জল এবং কিছুটা ভারী জল এবং স্লাইট টেম্পারেচার বেশি, কারণ বৃহস্পতি হাই টেম্পারেচার যুক্ত প্ল্যানেট। বৃহস্পতির একটা ডিমের কুসুমের মতন থকথকে, সারা গায়ে লার্ভার স্রোত আছে। শনি যেরকম অতিরিক্ত ঠান্ডা, শনির যে শরীর আছে যতটা পর্যন্ত বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, বিপুল পরিমাণ কয়েকশো কিলোমিটার বরফের স্তর রয়েছে এবং তার উপগ্রহগুলো কম, অলমোস্ট এক। সূর্য থেকে এত দূরত্বে থাকার জন্য সেখানে টেম্পারেচার অনেক কম পৌঁছায়, সেটা ওয়ান অফ দ্য কজেস আর কি। বৃহস্পতির ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। বৃহস্পতির বিষয়টি আমি বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাব না যে কেন সেখানে, কিন্তু বৃহস্পতির শরীর এখনও পুরোপুরি মানে ধাত, যেটাকে আমরা বলি একটা ধাত্রযুক্ত ম্যাট্রিসেস আছে, সেটা এই পৃথিবীর মতো মানে সলিডিফিকেশন হয়ে পারেনি। এটা বৃহস্পতির টেম্পারেচার বৃদ্ধির কারণ। তো গড় টেম্পারেচার সেখানে অনেক বেশি। তো মীন রাশির মধ্যে যেটা আছে সেটা অতল জল আছে, অত্যন্ত গভীর জল আছে, কিন্তু সেই জলের তাপমাত্রা বেশি আছে। বৃশ্চিকের তাপমাত্রা কম্পারেটিভলি কম, কিন্তু সেই জল ঘোলা জল, কর্দমাক্ত জল যেরকম হয়, কিন্তু কর্কটের জল একদম স্বচ্ছ এবং ন্যাচারাল টেম্পারেচারের জল, যে জল আমাদের পানযোগ্য জল। তো তিনজনের মধ্যে 3টে জলকারক ঘর হলেও তিনজনের ডিফারেন্স কিন্তু টোটালি আলাদা। মীন রাশির সিম্বলিজমে দেখবেন দুটো মাছকে দেখানো রয়েছে, তো সিম্পলি রিপ্রেজেন্ট করছে এখানে জল, এবং সেই জল অতল জল, ন্যাচারাল জ্ঞান, বোধ এবং গভীর জ্ঞানকে নির্দেশ করে। এবং শনি এখানে থেকে যেটা করে সেটা হচ্ছে ব্যাপক আকারে ট্রানজিশনাল ফ্যাক্টর, অর্থাৎ রূপান্তরকে কার্যকর করে। প্রত্যেক 29 বছর অন্তর স্যাটার্ন যখন এখান দিয়ে পাস করে, তখন পৃথিবীর বহু জায়গায় তার জিওপলিটিক্যাল, সোশ্যাল, তার কালচারাল, তার এডুকেশনাল, মানুষের একদম ব্যক্তি, একদম ইন্ডিভিজুয়াল থেকে একদম সার্বিক তার ব্যাপক পরিবর্তনের সাথে সে যুক্ত থাকে। এক্ষেত্রে আমরা এখানে ক্রোনোলজিক্যালি কোন কোন সেক্টরকে স্যাটার্ন তার চেষ্টা বল দ্বারা অতিরিক্ত পরিমাণে অ্যাফেক্ট করতে পারে সেই নিয়ে আমরা বলব। মনে রাখবেন, এই অ্যাফেক্ট করাটা কিন্তু আমরা যেভাবে কোনো কিছুকে নর্মালি ভালো, খারাপ, মধ্যবর্তী এভাবে বিভাজনকারী করে থাকি, কাল কিন্তু সেভাবে কোনো বস্তুকে বিভাজন করে না। অর্থাৎ সেটা তার নির্দিষ্ট নিয়মে সংগঠিত হয়। অনেক পরে ব্যাপারটা বোঝা যায় যে হয়তো জিনিসটা ঠিক হয়েছিল বা ভুল হয়েছিল, তার মূল্যায়ন পরবর্তীকালে নির্দিষ্ট ক্ষেত্রভুক্ত জায়গায় নির্দিষ্টভাবে সংগঠিত হয়, কিন্তু সঙ্গে সঙ্গে হয় না। প্রথম যেটা হবে, আমি বলেছিলাম যে 7 বা 8 তারিখ, আজকে 7 জুলাই, আজকে রাত বা কালকে সকাল থেকেই বুঝতে পারবেন, আমিও যতটুকু নিউজে দেখতে পাচ্ছি, যে পরিস্থিতি আবার মিডল ইস্ট বা যে সমস্ত জায়গায় যুদ্ধের পরিস্থিতি কম বেশি ঘনঘটা ছিল, সেখানে কিন্তু সেই ঘনঘটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে। এবং ইভেনচুয়ালি এখন শনি যে নক্ষত্রে রয়েছে রেবতী, তার যে নক্ষত্র লর্ড বুধ, সে নিজেও বকরি রয়েছে, নিজের ঘরে আজকে প্রবেশ করেছে এবং বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতি স্যাটার্নের নক্ষত্রে,
অবস্থান করছে। তো স্পেসিফিক্যালি আপনাদের যে অংশটি আমি বলবো, যে যে কিছুটা আপাত শান্তি খুব অল্প দিনের জন্য সংগঠিত হয়েছিল, যে সমস্ত অংশে পৃথিবীর যথেষ্ট যুদ্ধ এবং বেশ কিছু যুদ্ধ বলুন, স্কার্মিশ বলুন, বা যেভাবে আপনি বর্ণনা করুন, জিওপলিটিক্যাল স্টেটে যেগুলো হয়েছিল, বিশেষত যেগুলো জলসীমা সংক্রান্ত, অর্থাৎ যেখানে তটবর্তী এরিয়া, উপকূলবর্তী এরিয়া যেখানে, সেখানে বেশি। এবং মীন রাশি মূলত গভীর জলকে নির্দেশ করে। গভীর জল, নদীর জল গভীর অবশ্যই, কিন্তু ততখানি অবশ্যই গভীর নয় যতটা সমুদ্রের জল গভীর। তো এক্ষেত্রে মীন রাশি সমুদ্রের জলকে নির্দেশ করছে, এবং গভীরতা সমুদ্রের একটু পরের দিকে গেলে দেখা যাবে যে সমুদ্রের জল কিন্তু আপাত শান্ত, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কিছু না থাকে, কিন্তু অত্যন্ত গভীর এবং এক ধরনের ভগবানের গাত্রবর্ণ দিয়ে বোঝানো হয়, মেঘবর্ণম, ঠিক নীল নয়, এক ধরনের অ্যাশ কালারের রং। তো সেই রংটিও কিন্তু নির্দেশ করে রিফ্র্যাকশন অফ লাইটের মাধ্যমে, বিজ্ঞানীরা যেটি বলে থাকেন যে সেটি ডেপথের উপরে নির্ভর করে। তো সেটি যথেষ্ট গভীরতাকে নির্দেশ করছে, বা যেখানে জলের গভীরতা আছে, মনে করুন যে আমরা যেগুলোকে ল্যান্ডলকড বিভিন্ন সি বলি, হ্যাঁ, বা বিভিন্ন রকম ভাবে গভীর নদী বলি, বা যেগুলো খুব ইম্পর্টেন্ট বাণিজ্যিক রুট, যেমন ধরুন সুয়েজ ক্যানেল আছে, পানামা ক্যানেল আছে, মালাক্কা স্ট্রেট আছে, জিব্রাল্টার প্রণালী আছে, এরকম পৃথিবীর বিভিন্ন রকম বেরিং প্রণালী আছে, যেগুলো দুটি দেশ বা মহাদেশের মধ্যবর্তী প্রণালী, এবং সেখানে জলপথ আছে, এবং সেই জলপথের কিছুটা গভীরতাও আছে। সেটা কৃত্রিমভাবে তৈরি করা পানামা ক্যানেল বা সুয়েজ ক্যানেল হোক, বা ন্যাচারালি ফরমেশন হওয়া মালাক্কা স্ট্রেট হোক, বা অন্যান্য যে কোনো রকম স্ট্রেট হোক, যেখান থেকে খুব ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল কন্ট্রোল, পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশগুলি সেখানে নিজেদের দেশের সিকিউরিটির জন্য রাখতে চায়, তাদের সেই গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে আমাদের দেশ অবশ্যই পড়ে। বিস্তৃত মেরিটাইম আমাদের এরিয়া আছে, প্রায় 6100 কিলোমিটারের মতো। তো সেই হিসাবে তারা প্রত্যেকেই ওই অংশের কন্ট্রোল চায় নিজের দেশের সেফটি সিকিউরিটির জন্য, বা বিভিন্ন আদার কজেস আছে। তো সেইখানে দেখবেন প্রভূত পরিমাণে রেষারেষি বৃদ্ধি পাবে, এবং পৃথিবীর প্রচুর দেশ তাদের জলসীমা সংক্রান্ত যে নেভাল এক্সারসাইজ আছে, বা নেভাল ফ্লিট আছে, যেগুলো টু স্ট্রেনদেন দ্য কান্ট্রিজ নেভাল ফ্লিট, অর এটাকে আমরা বলি নৌশক্তি বলি, সেটাকে কিন্তু স্ট্রেনদেন করার প্রভূত চেষ্টা করবে। সেটা আজকালকার মডার্ন ওয়ারফেয়ারে যে ধরনের চেষ্টা পরিলক্ষিত হয়, সব কিছু দেখা যাবে, আমাদের দেশেও কিন্তু দেখা যেতে পারে। প্রভূত যোগ আছে এই সময়। বিভিন্ন ধরুন যুদ্ধ জাহাজ আছে, হ্যাঁ, করবেট আছে, ফ্রিগেট আছে, আমাদের সাবমেরিন আছে, বা ধরুন এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, বা ধরুন ক্যারিয়ারে উড়বার জন্য যে বিশেষ রকমের বিমান আছে, যেরকম ধরুন আমাদের রাফেল এম, যেটা মেরিন আর কি, আমাদের আসছে পৃথিবীর বিভিন্ন দেশের তার মতন করে সেগুলো রয়েছে। দেখবেন এই সমস্ত ক্ষেত্রে ব্যাপক আধুনিকীকরণের কাজ দেখা যাবে, এবং যারা এই ধরনের, ভারতবর্ষ যেহেতু একটি অত্যন্ত শক্তিশালী দেশ পৃথিবীর অন্তত ডিফেন্সের ক্ষেত্রে, তো মানে আমাদের এয়ারফোর্স চীন দেশের আগে তৈরি হয়েছে, 1932 সালে আমাদের ভারতীয় এয়ারফোর্স তৈরি হয়েছে। তো বহু পুরনো, এবং আমাদের নেভিও তৎকালীন পুরনো। হ্যাঁ, আমাদের মানে ছত্রপতি শিবাজি মহারাজ নেভাল ফ্লিট তৈরি করেছিল, মোগলদের কোনো নেভাল ফ্লিট ছিল না। সেজন্য ইংরেজরা, ওলন্দাজরা, মানে পর্তুগিজরা, ড্যানিশরা, ডেনমার্করা, ফ্রেঞ্চরা খুব সহজে কোস্টাল এরিয়াগুলো দখল করেছিল,
এবং কোস্টাল এরিয়া দিয়েই কিন্তু পরবর্তীকালে এরা আমাদের দেশে কিন্তু ঔপনিবেশিক শাসন তৈরি করেছিল। কোস্টগুলোকে ঘিরে রাখত ওরা। এবং ইংরেজদের মানে নৌবহর অত্যন্ত শক্তিশালী ছিল, যেহেতু তারা সারা পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াতো আর পৃথিবীর সমস্ত মানুষের যত দ্রব্য আছে সেগুলোকে লুণ্ঠন করে বেড়াতো। ওরা লুণ্ঠনকারী জাতি সব থেকে বড়। পৃথিবীর যত সমস্যা বর্তমান পৃথিবীতে, যত সমস্যা জিওপলিটিক্যাল প্রবলেম যত তৈরি হয়েছে, তা ইংরেজদের জন্যই তৈরি হয়েছে। যারা ইতিহাস পড়েছে তারা খুব ভালো করে জানে তার সংখ্যাগরিষ্ঠ পোর্শন ইংরেজদের জন্য। ওরা যেখান থেকে পেরেছে পালানোর সময় সেখান থেকে বর্ডার তৈরি করে দিয়ে চলে গেছে এবং তার ভুগতান পৃথিবীর বিভিন্ন দেশ এখনও করে যাচ্ছে। আমরাও কিন্তু সেইভাবেই জর্জরিত। তো ওরা যতক্ষণ পেরেছে সেই দেশকে যত রকমভাবে শোষণ করা যায়, যত রকমভাবে, মানে বিশ্বযুদ্ধের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু যেহেতু আমাদের কলোনি, সেহেতু আমাদের দেশের বহু মানুষ শহীদ হয়েছে ওদের হয়ে লড়াই করতে গিয়ে। তো নিরপরাধ প্রাণ আমাদের গেছে এবং আমরা অহেতুক শত্রু হয়েছি। তো ওরা মানে আমি বলার চেষ্টা করছি যে এই জায়গাগুলোতে আপনারা বিশ্বযুদ্ধের সময় দেখবেন এবং সেই সময়কার জিওপলিটিক্যাল স্টেট এবং বর্তমান সিচুয়েশনের মধ্যে একটা লিয়াজও তৈরি করতে পারবেন। মানুষের অসন্তোষ কখন তৈরি হয়? আমি বলেছিলাম যে মানুষের সব থেকে বেশি অসন্তোষের কারণ কলিযুগে সেটা হচ্ছে জমি এবং বৈভব। এই দুটো জিনিসকে মানুষ পাওয়ার চেষ্টা করে। তো যে দেশ যত পাওয়ারফুল সে চেষ্টা করে আমার হাতে যত বেশি ল্যান্ড এরিয়া থাকবে, আমার হাতে যত বেশি খনিজ সম্পদ থাকবে, তো সেই নিয়ে যুদ্ধের সৃষ্টি হয় এবং তার সাথে ইন্টারনাল কনফ্লিক্ট বা বিভিন্ন রকম আন্তর্দেশীয় সমস্যাগুলো রয়েছে। এবং সেগুলো যখন যখন প্ল্যানেটের সিচুয়েশন খারাপ হয় সেগুলো মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা বেশি থাকে, যেটি এখন বর্তমানে একটি কারণ। তবে এই সময় এই নৌসেনা বা সামুদ্রিক যে সীমা, এই সীমায় আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যেখানে অলরেডি কনফ্লিক্ট রয়েছে, সেগুলো তো রয়েছে, সেগুলোর বেশ কিছুটা ঈশ্বর না করুক বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে এবং জলস্তর বৃদ্ধিকারী সম্ভাবনাও রয়েছে। এ সময় যেগুলো মোটামুটি ফ্র্যাজাইল এরিয়া, যেগুলো ধরুন বৃষ্টিপ্রবণ এরিয়া, যেরকম আমাদের জেলা ধরুন 24 পরগনা, অবিভক্ত 24 পরগনা, নর্থ সাউথ ডিভিশন, বা এগুলো ফ্র্যাজাইল এরিয়া, পূর্ব মেদিনীপুর ফ্র্যাজাইল এরিয়া, বা ওড়িশার কোস্টাল এরিয়াগুলো, বা ধরুন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আছে, তার বিস্তৃত এরিয়া খুবই নিচু এরিয়া। এই সমস্ত জায়গা, ত্রিপুরার একটা পোর্শন নিচু এরিয়া, একটা যেমন পাহাড়ি এরিয়া আছে, একটি নিচু এরিয়া। যে অংশ নিচু এরিয়া আছে বা ওয়েস্টার্ন কোস্টেও দেখবেন ব্যাপক বৃষ্টিপাত হবে এখন। আমি বলেছিলাম একটু বিলেটেড হবে এবং খুব অডলি ডিস্ট্রিবিউটেড বৃষ্টি হবে, ইভেন রেইনফল হবে না, কোথায় কোথাও আবার মারাত্মক খরাও হবে। ইউরোপে আপনারা দেখেছেন কিছুদিন আগে বৃষ্টিপাত অতিরিক্ত গরমের জন্য, বা ফুটবল খেলাতেও দেখেছেন যে অতিরিক্ত গরমের জন্য কি পরিমাণ সমস্যা হয়েছে। তো এগুলো কিন্তু এবছরের আমি একদম শুরুতে জানুয়ারি মাসে যখন প্রেডিকশান করেছিলাম, মানডেন প্রেডিকশান, একটা টেন্টেটিভ প্রেডিকশান, তখন কিন্তু এই বিষয়গুলো বলা ছিল। এগুলো এবার প্রিসাইজলি বলছি। তো প্রবল বৃষ্টিপাতের যোগ আছে এই 6-7 তারিখের পর থেকে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে অংশে চেষ্টাবল বৃদ্ধির জন্য কাজ হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ডোনেশন, ডিস্ট্রিবিউশন এবং যাকে বলা হয় এক্সপেন্ডিচার খুব রেইজ হবে এই সমস্ত সেকশানে। এবং যে সমস্ত সেকশন ধরুন বিভিন্ন এনজিও আছে, বহু মানুষের সাহায্যার্থে বিভিন্ন মঠ মন্দির আছে, বহু মানুষের সাহায্যার্থে যারা লঙ্গর চলে, যেখানে বহু মানুষকে খাদ্যদান করা হয়। তো এরকম যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু যে সমস্ত যোগ্য সক্ষম লোক, অ্যাকচুয়ালি দান করার ক্ষেত্রে সক্ষমতার বিষয়ে কিছু বলা হয়নি, প্রত্যেককেই তার আয়ের অন্তত 17% দান করার ক্ষেত্রে আমাদের শাস্ত্রে পরিষ্কার বলা হয়েছে।
একদম রাজা থেকে রং পর্যন্ত প্রত্যেককে 100 টাকা আয় করলে 16 টাকা 70 পয়সা তাকে দান করার কথা বলা হয়েছে। তো নির্বিশেষে তো এটা তার পরিমাণ, এবং এই সময় কিন্তু এই দানের পরিমাণটা অত্যন্ত বাড়বে এবং যেটা সমাজের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক প্রভাব। এবং আপনারা দেখতে পাবেন সমাজের বিভিন্ন জায়গায় বিশেষত যেই কাজগুলো যত বেশি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, স্পিরিচুয়াল রিলেটেড টু স্পিরিট, স্পিরিট মানে কি সোল, তো যেগুলো মানুষের সোলকে পিউরিফিকেশন বা সোলকে পরম ভগবানের সাথে কানেকশন করার যে সমস্ত অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছে, এই সমস্ত জায়গায় দেখবেন প্রভূত পরিমাণে দান মানুষ মানে অগোচরে করুক গোচরে করুক যেভাবে হোক সেটা করবে, তাকে দিয়ে স্যাটানিক কাজ করাতে সাহায্য করবে। আচ্ছা, এই স্যাটানের একটি নেগেটিভ কাজ হচ্ছে আপনার ধৈর্য এবং স্থৈর্যের এ সময় প্রভূত পরীক্ষা নেবে, প্রভূত। বিশেষত শনি যতদিন রেবতী নক্ষত্রের অন্তত দ্বিতীয় চরণে অবস্থান করছে, যেটি মকর রাশির নবাংশ, 20 অগস্ট অবধি, সেই সময় কিন্তু প্রভূত পরিমাণে নেবে। আবার এই সময়টি পুনরায় উত্থান হবে, সেটি অক্টোবর মাসের 3rd উইকের পর থেকে, 20-22 তারিখের পর থেকে বলতে পারেন সামনের বছর ফেব্রুয়ারির প্রায় শুরুর দিক পর্যন্ত, 7-8 তারিখ পর্যন্ত এই বিষয়টি থাকবে। যে কোনো কাজ করার সময় যারা যত বেশি পারফেকশনের সাথে বিলিভ করেন, যারা যত বেশি কাজকে অনেক সায়েন্টিফিক্যালি অনেক অর্ডার্ড ওয়েতে করবার চেষ্টা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজ এক্সিকিউশনের ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে এই সময়। বেটার যে সময় হবে এটার থেকে নির্যাস বেরোবে, সেই নির্যাসটা কিন্তু পজিটিভ, সেটা হচ্ছে পিউরিফিকেশন এবং পারফেকশনের দিকে আপনাকে দৃষ্টি দেবে। যারা ভীষণ অগোছালো কাজ করে অভ্যস্ত বা ধরুন খুব রিল্যাক্সড ওয়েতে কাজ করছেন, কোনো ম্যাল ইন্টেনশন নেই নর্মালি, তারা কিন্তু বিভিন্ন প্রকার কোল্যাটারাল ফোর্সেসের কারণে দেখা গেল যে তার ইউনিভার্সিটিতে বা তার অফিসে, তাকে কর্মক্ষেত্রে তাকে এমন সিচুয়েশানে আসলো যে তিনি কোনো না কোনোভাবে সেই কাজকে অত্যন্ত অর্ডারফুলি করবার চেষ্টা করলেন। এই ধরনের যোগ রয়েছে। অনেক বেশি পিওর এবং খাঁটি যেটাকে বলা হয় সেই বস্তু উৎপাদনে সহায়তা করে। এই সময় যে বস্তু সমাজে উঠে আসবে তারা কিন্তু অনেক বেশি পিউরিফাইড বস্তু, কোনো হলো থিংস আসবে না এ সময়। বিশেষত যার এডুকেশন লেভেল যত হাই আছে তা সে তত বেশি উঠে আসবে। প্রচার যার যত কম হবে সেই জায়গায় তত বেশি পিউরিফিকেশন থাকবে। বিশেষত সেই যেই জায়গাগুলো এডুকেশন, স্পিরিচুয়াল এডুকেশন, অকাল্ট এডুকেশন, কোর সায়েন্টিফিক এডুকেশন এগুলোর সাথে যুক্ত রয়েছে, বাকিগুলোর সাথে কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়। বা ধরুন বিভিন্ন ডিফেন্স প্রোডাকশন, বিভিন্ন প্রকার স্পেস টেকনোলজি, অ্যাভিয়েশন টেকনোলজি, এগুলোর ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়ার টেকনোলজি, যেগুলো একদম পিসফুল নিউক্লিয়ার টেকনোলজি, হ্যাঁ, তার সাথে আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে জলবিদ্যুৎ, ইলেকট্রিসিটি। এই জায়গায় আরেকটি হচ্ছে নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি, অচিরাচরিত শক্তির বিভিন্ন উৎস এ সময় কিন্তু ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হবে এবং তার প্রচার এবং প্রসার আমরা দেখতে পাবো এক্ষেত্রে। আচ্ছা, মানুষকে অনেক বেশি পরিস্থিতি তাকে হার্ডওয়ার্কে পর্যবসিত করবে এবং এই হার্ডওয়ার্ক থেকে মানুষ প্রথম দিকে পালানোর চেষ্টা করবে, বিভিন্ন অ্যালিবাই খুঁজে সে পালানোর চেষ্টা করবে। পরে যখন ধরুন 15, 20, 25 দিন পরে তার ছকের প্রকৃতি অনুসারে সে যখন বুঝতে পারবে না হার্ডওয়ার্কই একমাত্র প্রিন্সিপাল, সেটির দ্বারাই আমরা আমাদের যার যার রেসপেক্টিভ ডেস্টিনেশনের দিকে এগোতে পারি, সুতরাং সে কিন্তু সেই কাজের সাথে লিপ্ত হয়ে যাবে। অর্থাৎ প্রথম দিকে
তার একটু বিরক্তি, একটু ইরিটেশন, অধৈর্য তৈরি হবে, পরের দিকে কিন্তু সেই বিষয়ের প্রতি অ্যাডহেয়ার টু দ্যাট স্টেট সেই মানুষ কিন্তু পর্যবসিত হবে। আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে ব্যাপক ডেভেলপমেন্ট কিন্তু শো হবে। বিশেষত এই যে শনি এখন যেখানে রয়েছে সেটি শুক্রের এক্সল্টেড স্টেট। তো শুক্র 1 সেপ্টেম্বর থেকে সে নিজের মূল ত্রিকোণে প্রবেশ করবে, তুলার ঘরে প্রবেশ করবে। প্রবেশ করা মাত্র আপনারা দেখতে পাবেন যে আর্ট অ্যান্ড কালচারের বিভিন্ন ফিল্ডে কিন্তু প্রভূত ডেভেলপমেন্ট শো করছে। তবে এই আর্ট অ্যান্ড কালচার আপনাকে বলি প্রভিন্সিয়াল আর্ট অ্যান্ড কালচারকে অনেক বেশি এক্সগ্যাগারেট করবে। মনে করুন কেউ অ্যাসামিজ কোনো ফিল্ম বানাচ্ছে, দেখা গেল সেই ছবিটি ভারতবর্ষ, এন্টায়ার ভারতবর্ষের ক্ষেত্রে তো অবশ্যই, এবং সেটি আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু প্রভূত সুনাম এবং খ্যাতি অর্জন করলেন। বা কেউ কোনো মালায়ালাম ফিল্ম বানাচ্ছেন, সেরকম প্রাদেশিক কোনো ছবি, কোনো নাটক, কোনো কারুশিল্প, কোনো চিত্রকলা, হুইচএভার, কোনো মিউজিক, সেটা প্যান ইন্ডিয়াতে ছড়াবে এবং তারপরে সেটি কিন্তু সারা পৃথিবীতেও ব্যাপক ছাপ ফেলবে। এবং সেটি কোনো ছোট মুভি হতে পারে, কম বাজেটের সিনেমা হতে পারে, কোনো চিত্রকলা হতে পারে, কোনো নাটক, পথনাটিকা হতে পারে, কোনো মঞ্চ নাটক হতে পারে, মঞ্চস্থ নাটক হতে পারে, কোনো ভালো কবিতা হতে পারে, ভালো কবি উঠে আসতে পারেন এ সময়, ভালো রচনা, কারণ এটি তো তার চিন্তার ক্ষেত্র প্রসারিত হলেই যার মধ্যে সেই মৌলিক গুণ আছে সেটি খুব সহজেই এ সময় দেখা যাবে। এবং মৌলিক চিন্তা যেগুলো, মৌলিক যেখানে একদম অনুপরমাণু ক্ষেত্রে কার্যশালী হয়, আমাদের পদার্থবিদ্যার ভাষায় বলা হয় পার্টিকেল ফিজিক্স, তো সেই ক্ষেত্রে যারা কাজকর্ম করেন সেই রকম একদম কোর এরিয়াতে কাজ হয়, সেই কাজে দেখবেন। এবং বিভিন্ন হাস্যরসের মাধ্যমে বিভিন্ন খুব খুব জটিল এবং কঠিন কথাবার্তাকে খুব সহজে মানুষের কাছে উপস্থাপিত করা যাবে। অর্থাৎ মানুষের যে আমাদের যে মৌলিক অধিকার আছে, বাক স্বাধীনতা আছে আর্টিকেল 19 সাব আর্টিকেল 1-এ, তো সেই জায়গায় কিন্তু অনেক বেশি দেখা যাবে যে এনলার্জ হচ্ছে আমাদের কথাবার্তা, এবং যেগুলো বিং অ্যাকসেপ্টেড বাই দ্য সোসাইটি অ্যান্ড দ্য লার্জার কম্পোনেন্ট অফ দ্য সোসাইটি, সেটাও দেখা যাবে। অর্থাৎ নলেজ এ সময় স্প্রেড হবে। নলেজ যত স্প্রেড হবে তত মানুষের মধ্যে স্থিতিস্থাপকতা বৃদ্ধি হয়, অর্থাৎ ভালো খারাপ মাঝারি সব কিছু নেওয়ার ক্ষমতা তৈরি হয়, এবং ন্যাচারালি সেগ্রিগেশন পার্টটাও তার মধ্যে কনকারেন্টলি চলতে থাকে একসাথে। আচ্ছা, এই সময় যে কোনো মানুষ, মনে করুন যে কোনো প্রতিযোগী বা কোনো স্টুডেন্ট আছেন, তিনি হয়তো নেট দিতে চাইছেন, তিনি হয়তো ধরুন গেট পরীক্ষায় বসতে চাইছেন, ধরুন ডিসেম্বরে পরীক্ষা আছে, তো এখন থেকে গোল সেট করবেন। স্যাটার্নের ক্ষেত্রে বকরি থাকাকালীন যদি গোল সেট করে আপনি এগোতে পারেন এবং খুব অল্প অল্প এগোবেন, বেশি তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে কিন্তু কাজ করতে দেবে না। চেষ্টা বলের ক্ষেত্রে তাড়াহুড়ো নয়, তাড়াতাড়ি করতে পারে, কিন্তু গোল সেট করে এবং প্রপার প্ল্যানিং অনুসারে, তবে আপনাকে কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। এবং যত উচ্চশিক্ষা তথা উচ্চ মধ্যশিক্ষা রিসার্চ রিলেটেড অ্যাক্টিভিটিস আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক ফল প্রদানের অঙ্গীকারবদ্ধ স্যাটার্নের ক্ষেত্রে। ভালো দিক রয়েছে এগুলো। বা ধরুন রিলেশনশিপ, ক্যারিয়ার, সোশ্যাল অ্যাসপেক্ট, এবং যেখানের সাথে এডুকেশন ইজ ডাইরেক্টলি রিলেটেড, অ্যাকচুয়ালি সব কিছুর সাথে এডুকেশন যুক্ত, কিন্তু সেটাকে একদম মাথায় রেখে প্রপারলি যুক্ত করে যদি এগোনো যায়, এবং সর্বোপরি যদি কোনো গুরুর সারণ্যে ব্যাপারটি সংগঠিত হয়, তাহলে অনেক বেটার কাজ হবে এ সময়। আচ্ছা, এই সময় কিন্তু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের ব্যাপক প্রসার এবং প্রচার সংগঠিত হবে, এবং যারা এই সমস্ত প্রতিষ্ঠান, বিভিন্ন আমাদের
অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, এ সমস্ত যে আমাদের একদম কোর ফিলোসফি আছে আমাদের শাস্ত্রের, সেগুলোর প্রচার এবং প্রসার এবং সেই মার্গের যে গুরুদেবরা রয়েছে তারা কিন্তু সারফেসে আসবেন এবং মানুষের কাছে সেই নলেজ কিন্তু খুব যারা আর কি কিন টু দ্যাট, তাদের কাছে কিন্তু খুব সহজে উপস্থাপিত হয়। হ্যাঁ, গীতা, উপনিষদ, বেদান্ত দর্শন, এগুলো কিন্তু অনেক বেশি অ্যাক্টিভেশন হবে। এবং সব থেকে বড় কথা, এগুলো অ্যাক্টিভেশন সবসময়ই আছে, কিন্তু প্রপার গুরু দরকার, মার্গদর্শী দরকার। সেই মার্গদর্শী কিন্তু এ সময় পাওয়া যাবে অনেক বেশি। নিজেকে যত পারবেন এই ক্ষেত্রে আইসোলেশন রাখার চেষ্টা করবেন। স্যাটার্ন বকরি থাকা এবং এমন একটি স্পেসিফিক ডিগ্রিতে বকরি থাকছে, তো নিজেকে যত সেপারেট রেখে বিভিন্ন কাজের দিকে খুব স্লোলি এগোনোর চেষ্টা করবেন, দেখবেন আপনি আপনার ক্ষেত্র খুব সহজে পেতে পারবেন। মানে বেশি রকম হাসি ঠাট্টা, মজা, রিক্রিয়েশন, এই ব্যাপারগুলো পরবর্তী 5 মাসের জন্য, বিশেষত যাদের ধরুন কোনো টার্গেট আছে, কোনো কম্পিটিটিভ এক্সাম আছে বা অন্যান্য বিভিন্ন পরীক্ষা রয়েছে যেগুলো বেশ কঠোর, মানে বেশ হার্ড টু গেট ওভার, তো সেই সমস্তর জন্য কিন্তু গোল সেট করে প্রিপারেশন নিন এবং একটু অ্যালুফ থাকুন সব কিছু থেকে। আপনি নিশ্চিতভাবে আপনি আপনার টার্গেটকে রিচ করতে পারবেন। সব যদি মাঝারি বলি হয় তাহলেও কিন্তু বেটার ফল আপনাকে দেবে। আচ্ছা, কার্মিক এফেক্ট আমাকে প্রশ্ন করেছে, বকরি শনি কার্মিক এফেক্ট দেয় কিনা। শনি কালের সাথে যুক্ত, ঠিক আছে। একটা মানুষের, আমাদের কালপুরুষের দেখবেন আমাদের বিংশোত্তরী মহাদশা 120 বছরের দশা। 120 বছরের মহাদশাকে টেন্টেটিভলি স্যাটার্ন 4 বার রোটেট করে। তো সেটিকে কেন 4 বার রোটেট করে, হ্যাঁ, তো এগুলো অনেক মানে শাস্ত্রীয় ম্যাটার আছে। এটাকে অ্যাকচুয়ালি 4 বার রোটেশনের যে সময় হয় সেটা 116 বছর 10 মাস সময় হয়, কিন্তু এটা টেন্টেটিভলি 120 বছর হিসেবে সুবিধার্থে বা আরও কিছু মৌলিক কারণে রাখা হয়েছে, মহর্ষিরা রেখেছেন সেটা। তো স্যাটার্ন ইজ ডাইরেক্টলি রিলেটেড টু মেটেরিয়াল কাল। তো আমাদের এই কাল নির্দেশক জায়গায় এটা কিন্তু আমাদের একটা ফিলিংস, সবসময় দেখবেন খুব ভালো সময়, ছুটির সময়, যেগুলো আমাদের উপভোগ্য সময়, আমাদের সবসময় এটা মনে হয় যে সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। এবং যেগুলো খুব কঠোর সময় বা যেখানে আমাদের অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে, সেই সময় কিন্তু সহজে অতিবাহিত হতে চায় না। তো এগুলো সবই রিলেটিভ থট। যেরকম আমরা বকরি নিয়ে আলোচনা করছি, ইট ইজ অ্যাকচুয়ালি আ রিলেটিভ মোশন। এখানে কিন্তু অ্যাকচুয়াল বাস্তবিক জায়গায় কিছুই ঘটছে না, বাস্তবিক জায়গায় সবাই তার মতনই পরিচালিত হচ্ছে, ঠিক সেরকম। তো কালগত নিয়মে কার্মিক ফলের যেটা হয়, আপনার পেন্ডিং যত কাজ রয়েছে, পেন্ডিং মানে আমি বলবো কালপুরুষের নবম এবং দ্বাদশ ভাবের সাথে যুক্ত পেন্ডিং যত কাজ রয়েছে ন্যাচারালি। নবম ভাব আমাদের ভাগ্য, ফেট, আমাদের হায়ার এডুকেশন, ফ্যামিলি স্যাটিসফ্যাকশন, আমাদের কর্মের স্যাটিসফ্যাকশন, আমাদের পিতা তথা আমাদের গুরু, আমাদের আরাধ্য, আমাদের ফরচুন, আমাদের 3 পুরুষের মধ্যে লিঙ্কিং, এই সমস্ত কিছুকে নির্দেশ করে। এবং শরীরের বেসিক কাঠামো, রিপ্রেজেন্টেশন, পার্সোনালিটি এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভেশন কতটা আছে তাকে রিপ্রেজেন্ট করে। এবং তার 4th হাউস হচ্ছে দ্বাদশ ভাব। তো আমরা বলি ঈশ্বরের ঘর দ্বাদশ ভাবকে। তো সেই হিসাবে আমি দেখবেন প্রথমে ডোনেশন বা এই সমস্ত ক্ষেত্রের কথা বেশি স্ট্রেস দিয়েছি। তো এই সমস্ত জায়গায় যে সমস্ত কাজ বাকি রয়ে গেছে, মনে করুন আপনি বর্তমান কোনো প্রজেক্টে কাজ করছেন, কিন্তু 3 মাস আগে আপনার কোনো প্রজেক্টের কাজ হাফ ডান হয়ে রয়েছে, তা আপনি যদি এই কাজ মোটামুটি অগাস্ট সেপ্টেম্বরে শুরু করেন, তাহলে অবশ্যই উইল বি প্রোভাইডিং বেটার রেজাল্ট। সে নিয়ে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন আর কি। এবং তার সাথে পারিবারিক জীবনে যে সমস্ত ক্ষেত্রে, বিশেষত হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রে যে সমস্ত
কোনো ক্ষেত্রে বাকি রয়ে গেছে বা কোনো ব্যবহারগত কদর্যতা বা ধরুন কোনো কথাবার্তাগত কোনো ব্যবহারিক ধরুন কটুভাব আর কি যাকে বলে, সেগুলো যদি রয়ে গিয়ে থাকে, তার দ্বারা কোনো দুঃখ ব্যথা সেগুলো যদি কেউ পেয়ে থাকেন, তাহলে সেখান থেকে কিন্তু রিলিফ দেওয়ার জায়গাও তৈরি করবে। কর্মক্ষেত্রে যদি কোনো ল্যাকিউনা এরকম কিছু তৈরি হয়ে থাকে আপনার সিনিয়র অথরিটির সাথে বা ব্যবসায়িক ক্ষেত্রে আপনার পার্টনার এরকম জায়গায়, তাহলে সেই জায়গায়ও কিন্তু আপনাকে কম্পারেটিভলি বেটার ফল দেওয়ার চেষ্টা করবে। এই শনি কম্পারেটিভলি বকরি স্টেটে নেগেটিভ ফল দেওয়া শুরু করবে, একদম প্রিসাইজলি কথাটা বলছি নেগেটিভ, সেটা হচ্ছে 5 নভেম্বর থেকে। আমি যখন ভিডিও করব ওই সময় তখন আমি বিষয়টি বলে দেব, এবং সেই ফল থাকবে 5 নভেম্বর থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। 8 ফেব্রুয়ারি সে পুনরায় রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং তারপরে আরও 10 দিন। স্যাটার্ন মুখ্যত এ সময় যেটাকে বলা যায় কন্টামিনেটেড থাকবে বাই দ্য ইনফ্লুয়েন্স অফ ভেরিয়াস প্ল্যানেটস আর কি, সে থাকবে। সেই কারণে তার ফল প্রদানের ক্ষেত্রে বেশ কিছু অ্যাভারেশন এ সময় লক্ষ্য করা যাবে। মেন যে অ্যাভারেশন লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে শনি যদি কোনো ছকে দুর্বল থাকে, তার প্রথম যে অ্যাভারেশন লক্ষ্য করা যায় খুব সহজে, সেই মানুষের ডিসিশন মেকিং এবিলিটি অত্যন্ত পোর হয়। আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা তার ধৈর্য বা স্থৈর্য কোনো বিষয়ে একেবারেই থাকে না বললে চলে, অর্থাৎ সব সময় সে একটা বলতে পারেন মুভেবল বা একটা রেস্টলেসনেস স্টেটে রয়েছে। তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত বেশি বাড়িয়ে দেবে, এবং তার সাথে তামসিক গুণ, স্পেশালি রাহু মঙ্গলের নক্ষত্রে এবং কেতু যেহেতু সে সময় প্রায় গণ্ডান থাকবে, এবং শুধু তাই নয়, কেতু 5ই ডিসেম্বরের পরে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, মীনের নবাংশে প্রবেশ করবে। তো সেই সময় কিন্তু সমাজ জীবনে তথা পৃথিবীর বিভিন্ন জায়গাতে এমন কিছু ঘটনা ঘটবে যেটা কিন্তু না ঘটাই শ্রেয়, মানে আমাদের ক্ষেত্রে প্রে করা যেতে পারে। মানে পৃথিবীর মধ্যে প্রবল অস্থিরতা তৈরি করবে পরিষ্কার ভাষায়। সেটি বিভিন্ন রকম স্কার্মিশ হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, বিভিন্ন রকম জিওপলিটিক্যাল ইস্যু হতে পারে, অর্থনৈতিক অবমূল্যায়ন ঘটতে পারে, লে অফ ঘটতে পারে। হ্যাঁ, তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ তো ঘটতেই পারে। সেই যোগ 18 সেপ্টেম্বর থেকে কার্যকরী হয়ে যাচ্ছে। তো সেটা আমি সার্বিকভাবে অগস্ট মাসের যখন আমি রাশিফল নিয়ে বলবো, সেই সময় আমি বলে দেবো সেই অংশটা শুরুর দিকে। এইবার রাশিফল চারটে করে নিয়ে বলবো, কারণ বহু মানুষ বলেন যে দাদা এরকম একটা বিস্তৃত আলোচনা, তারপরে আপনি কোনো টাইম স্ট্যাম্প দেন না। কয়েকজন তো মানে অত্যন্ত ভালোবেসে তারা সেগুলো করে দেন আর কি, ভলেন্টিয়ারলি তারা করে দেন, কিন্তু সেটা তো ঠিক নয়। সেই জন্য আমি 4টে করে দিয়ে করব। তো প্রথম এপিসোডটার সময় আমি সেটা ভিভিডলি বলে দেবো যে কোন সময়টা থেকে কতখানি এফেক্টিভ হতে পারে। তবে স্বাস্থ্যের দিকে আমি বলবো যে শনি কেন্দ্রিক ছক আছে যাদের, স্যাটার্নের দশা অন্তর্দশা, চন্দ্রের দশা, শনির অন্তর্দশা, বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা, বুধের দশা, শনির অন্তর্দশা, শনির দশা, বৃহস্পতির অন্তর্দশা, শনির দশা, মঙ্গলের অন্তর্দশা, রাহুর দশা, শনির অন্তর্দশা, কেতুর দশা, শনির অন্তর্দশা, শুক্রের দশা, শনি বা বৃহস্পতির অন্তর্দশা যাদের ক্ষেত্রেই চলছে, তারা কিন্তু হেলথের ক্ষেত্রে মোটামুটি দুর্গাপুজোর সময়ের থেকেই যা যা কনস্ট্রেইনস আছে সেগুলোর ক্ষেত্রে প্রবল নজর দেবেন। সেটা 13ই মার্চ অবধি অ্যাপারেন্টলি দেবেন, বাট স্যাটার্নের ইম্প্যাক্ট 18ই ফেব্রুয়ারি পর্যন্ত টু সাম এক্সটেন্ট নেগেটিভ থাকবে। এই বকরি শনির ফল। সামনের বছর 5খানা গ্রহণ আছে। 5খানা গ্রহণ তো সম্ভব না অ্যাকচুয়ালি, বছরের প্রথম দিকে যেহেতু গ্রহণ হবে, তো বছরের শেষের দিকে একদম একটা টাচ অ্যান্ড গো লিউনার এক্লিপস সংগঠিত হবে। তো সেটি দেখা যাচ্ছে। তো এটি খুব একটি শুভ ফল নয়। 5খানা গ্রহণ যখন হয় সেটি শাস্ত্রীয় মতেই বলা আছে শুভ নয়, কিন্তু এটা তো একটা সেলেস্টেরিয়াল এফেক্ট। যেহেতু একদম শুরুর দিকে রাহু থাকবে আমাদের
ক্যাপ্রিকর্নে, তার ফলে 5খানা গ্রহণ সংগঠিত হবে। তো যাই হোক, সেটা সময় আসলে সেই নিয়ে আলোচনা হবে, কিন্তু মোটের উপরে এই গোচর কিন্তু অগস্ট মাসের সেকেন্ড উইক থেকে দুর্গাপুজো পর্যন্ত কম্পারেটিভলি গ্রোথ অ্যান্ড প্রসপারিটি দেবে। অন্তত সমাজের 40 থেকে 55% লোকের ক্ষেত্রে কিন্তু প্রসপারিটি দেবে। স্লো দেবে, খুব ফ্যাটিকড ফল দেবে, কিন্তু ফল কিন্তু অবশ্যই সে দেওয়ার চেষ্টা করবে এবং দেবেও। স্যাটার্ন কোনো দিন ব্ল্যাঙ্ক ফল দেয় না, স্যাটার্ন এবং বৃহস্পতি ফল দেয়। বৃহস্পতি ফল দেবে মোটামুটি 19-20 তারিখের পর থেকে অগস্ট মাসে। যাই হোক, আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। এরপরে যখন নক্ষত্র শিফটিং হবে সেগুলোতে এলাবোরেটলি বলে দেব। যারা কোনো প্রপার্টি ডিলিংস করবেন, আমি বলে দিলাম 17 তারিখের পর থেকে, স্পেশালি জুলাই মাসে, তারা কিন্তু সেগুলো প্রপারলি চেক করে নেওয়া বা যা যা নেসেসারি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয় সেগুলো করে নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করবেন। মেষ লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই বক্রী অবস্থান যে সংগঠিত হতে চলেছে তার সার্বিক ফলাফল যেটা দেবে, স্যাটার্নের ক্ষেত্রে কর্ম এবং কর্মফলের কারকতা বহনকারী, এবং সে দ্বাদশভাবে বক্রী অবস্থায় থেকে এই কর্মফল তথা কর্মের যে উপযোগিতা সেখানে কিন্তু অত্যন্ত পজিটিভ বা ধনাত্মক ফল বৃদ্ধি অবশ্যই করবে। এক্ষেত্রে চন্দ্র যদি মেষ রাশিতে অবস্থান করে এবং তার অবস্থান যদি 10 ডিগ্রির বেশি থাকে, তাহলে কিন্তু ফল প্রদানের ক্ষেত্রে আরও বেশি অ্যাকিউরেসি লক্ষ্য করা যাবে। এবং চেষ্টাবল বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার জন্য সে তার 2nd এবং 9th হাউসের কার্যকরিতা বৃদ্ধি করবে তার 3rd এবং 10th দৃষ্টির মাধ্যমে, এবং 6th হাউসেরও কার্যকরিতা সে বৃদ্ধি করবে। এবং এই বৃদ্ধি করবার ফলে যেটা হবে, কর্মের প্রতি অত্যন্ত বেশি মনোনিবেশ এবং এক্সট্রা এফোর্ট দেওয়ার মানসিকতা তৈরি হবে, যেটা আমি সার্বিক আলোচনার ক্ষেত্রে বলেছিলাম। প্রথম ক্ষেত্রে একটু লেজিনেস, তারপরে কিন্তু অটোমেটিক্যালি সেখানে মোর এমফেসাইজ টু বি প্রোভাইডেড। নিজের ডিজায়ার সমস্তই সময় কিন্তু ফ্রুটফুল হবে, বাট ভেরি স্লো ম্যানার, খুব ধীরে হবে এ সময়। আচ্ছা, স্যাটার্ন যখন বক্রী থাকে তখন মানুষের যে কোনো কাজ করার ক্ষেত্রে, এটা মেষের ক্ষেত্রেই শুধু বলছি না, সর্বক্ষেত্রে বলছি, যে কোনো করার ক্ষেত্রে না প্ল্যানিং খুব দরকার হয়। দেখবেন আমি মেন আলোচনায় কিন্তু বলেছি, তো প্ল্যানিংটি অবশ্যই করে নিয়ে এগোনোর চেষ্টা করবেন। জাস্টিসকে অনেক বেশি অ্যাক্সেলারেট করবে। কিছু পূর্বের যে ভুল সংগঠিত হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটবার সম্ভাবনা রয়েছে যদি ছকে বৃহস্পতি উইক হয় বা কোনো কারণে বুধের নক্ষত্রে বক্রী হয়, হুইচ এভার দ্য রুম মেবি। বুধের 3টে রুমে থাকতে পারে, 3টে রুমের যে কোনো ঘরে যদি বক্রী থাকে তাহলে এই ফল প্রদানের ক্ষমতা থাকবে। এবং নিজের অ্যাডভান্সমেন্ট, তাই সেটাকে কিছুটা স্লো করতে পারে এক্ষেত্রে আর কি, এই প্রকারভেদ। নিজের কর্মের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ আপনি রাখার চেষ্টা করবেন এবং লায়াবিলিটি নিয়ে অত চিন্তা করবেন না, কাজের প্রতি ফোকাস করবেন, কর্মের লায়াবিলিটি পোর্শনটাকে সরিয়ে রেখে। এবং যদি আপনার কোনো ডেট হয়ে থাকে, ধরুন গত বছর জুলাই থেকে এই বছরের এপ্রিল পর্যন্ত, তাহলে আপনাকে কিন্তু উইল বি প্রোভাইডেড অপরচুনিটি টু সেই ধরনের লোনগুলোকে ধরুন এক ধরনের নিউট্রালাইজ করা বা নিউট্রালাইজেশনের দিকে এগোনো, সেই দিকে কিন্তু আপনাকে যাত্রা শুরু করতে পারে। নিজের সেলফ ইন্ট্রোস্পেকশন প্রচুর পরিমাণে হবে এবং বহু জায়গায় দেখবেন কাজের ক্ষেত্রে নিজের ভুল খুব সহজে অনুভূত হচ্ছে এবং সেই ভুল শুধরে আবার সোজা পথে বা সহজ পথে এগোতে কিন্তু আপনাকে সাহায্য করবে। রেজাল্ট প্রদানের ক্ষেত্রে অন্তত প্রথম ক্ষেত্রে এবং শেষের দিকে, বকরির শেষের দিকে মানে আমি 5ই নভেম্বর থেকে একদম ফেব্রুয়ারি মাসের 2027
18 তারিখ বলছি, লট অফ ডিসপ্রপোর্শনেট রেজাল্টস টু বি ভিউড আর কি, যাকে বলা যায়। যারা বিভিন্ন ধরুন কন্ট্রাক্টর রিলেটেড কাজ করেন, ইলেকট্রিফিকেশনের কাজ করেন, ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করেন, রিয়েল এস্টেটের কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় অত্যন্ত বেটার ফল দেবে। যারা যত ভারী, হেভি এবং কোর ফাংশনারিজ বা ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে, এবং তার সাথে ভ্যালুয়েবল, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার ফল দেওয়ার প্রবণতা অনেক বেশি আসবে। হায়ার এডুকেশন আপনাকে খুব বেটার আছে, আপনি যদি সেই বয়স সীমার মধ্যে থাকেন তাহলে আপনাকে ভালো ফল দেবে। ডিসিশন মেকিং অ্যাবিলিটিকে স্লো করবে, তার ফলে কাজ একটু স্লো প্রোগ্রেস কিন্তু লক্ষ্য করা যাবে এক্ষেত্রে। শরীরের ক্ষেত্রে আমি বলবো দ্য এন্টায়ার অর্থোপেডিক পোর্শন অফ ইউর বডি, সেটা যত রকম অস্থি, আমাদের লিগামেন্ট, কার্টিলেজ, ফ্যালাঞ্জেস, আমাদের যত রকম শরীরের হার্ডার পোর্শন আছে সেগুলো, এবং প্যানক্রিয়াসের দিকে বেশি নজর রাখবেন। যাদের ক্ষেত্রে খুব হাইপার টেনশন বা এই সংক্রান্ত সমস্যা রয়েছে তারা কিন্তু নিয়মিত চিকিৎসকের তো পরামর্শ, এছাড়া যদি কোনো অল্টারনেটিভ মেডিসিন বা এরকম কিছু ডাক্তারবাবু পরামর্শ দেন, ব্যায়াম, যোগা, সুইমিং বা এরকম কিছু, তাহলে সেগুলো করে দেখতে পারেন। হিল হওয়ার কিন্তু প্রবণতা এ সময় ব্যাপক থাকবে যদি ঠিক জায়গায় হ্যামারিংটা হয়, না হলে কিন্তু বিষয়টি ক্রনিক হয়ে যাবে। হয় এদিকে ফল দেবে, না ওদিকে, রূপান্তরকে কেন্দ্র করে মাঝামাঝি ফল দেওয়ার প্রবণতা কিন্তু নেই। প্রপার্টি আপনার অ্যাসিমিলেশন হওয়ার কিন্তু ভালো যোগ আছে আপনার লাইফের সাথে এ সময়। ছকে যদি সামান্য বলবত্তা থাকে, ইমুভেবল প্রপার্টি লাভের যথেষ্ট যোগ আছে, মুভেবল প্রপার্টি লাভেরও কিন্তু যোগ আছে। সার্ভিস সেক্টরে কিন্তু আপলিফমেন্টের যোগ দেখা যাচ্ছে। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 9th এবং 10th লর্ড সে আপনি 11th হাউসে রয়েছে এবং আপনার অ্যাসেন্ডেন্ট বা রাশিতে সরাসরি দৃষ্টি দিচ্ছে। তো আপনার পরিষ্কার ভাষায় গুরু, কর্ম, পিতা, পরামর্শদাতা, আপনার ডেস্টিনি এবং ধর্মকারক প্ল্যানেট, এক্ষেত্রে ভাবগত পজিশনে স্যাটার্ন রয়েছে, এবং কর্মই এক্ষেত্রে একমাত্র ধর্ম, সেটি আপনার ক্ষেত্রে মানে কর্মযোগকে আপনার ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভেট করছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই জায়গার ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি ধর্ম এবং কর্মই দুটো অংশকে অনেক বেশি ফোকাস করবার প্রয়োজন রয়েছে। অর্থাৎ নিজের কাজের প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করা, ছোট, বড়, মাঝারি এই ধরনের ক্লাসিফিকেশন করবার দরকার নেই। আপনার কাছে যা কাজ আসছে সেটাকে আপনি অবলীলাক্রমে সম্পাদন করুন অ্যাজ পার ইউর এবিলিটি, এবং সময়ের কাজ সময়ে ফিনিশ করে সেটা জমা দিন। তাহলেই দেখবেন জীবন সুষ্ঠুভাবে কিন্তু অতিবাহিত হবে, না হলে ইফেক্ট কিন্তু বেশি দেবে। আচ্ছা, 9th হাউসের আমি একটু আগে বলেছি, 9th হাউসের যত আনফিনিশড ওয়ার্ক আছে, বিশেষত আপনার ফেট বা ভাগ্য, আমরা অনেক সময় বলি আমাদের খারাপ ভাগ্য, মন্দ ভাগ্য, মানে পুরো মেটেরিয়াল থটের উপর দাঁড়িয়ে এই কথাগুলো বলি। তো এই ধরনের যদি কোনো চিন্তা বা সেগুলো থেকে এক ধরনের রূপান্তরের চেষ্টা করেন, তাহলে সেই চেষ্টা কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। দ্য প্রসেস শুড বি স্টার্টেড আফটার 4th of August, অর্থাৎ শনির স্ট্যাটিক স্টেট যাওয়ার পরে আপনি সেটা কিন্তু শুরু করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে অনেক বেশি। এবং দেখবেন প্রচুর কাজের এ সময় যোগাযোগ আসছে, কিন্তু খুব স্লো ম্যানারে আসছে। আপনি শুধু ক্লাসিফিকেশন করবেন না, এটা ভালো, এটা খারাপ, এইসব মানে অহেতুক যুক্তির মধ্যে ঢুকবেন না। যেটা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং সেটাকে এক্সিকিউট করবার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে এক্সপ্যান্ড করার যোগ রয়েছে। মাল্টিপল ব্যবসা স্টার্ট করবার জন্য বেস্ট টাইম আছে, বাট স্লো দেবে, এবং অনেকটা বলতে পারেন খুব ক্যালকুলেটেড ডেভেলপমেন্ট আপনাকে দেবে। অর্থাৎ যতটা প্ল্যান মাফিক আপনি এগোতে পারবেন, ততটা প্ল্যান মাফিক আপনাকে কিন্তু রেজাল্ট দেওয়ার ও চেষ্টা করবে।
যারা বিভিন্ন প্রকার মনে করুন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনে রয়েছেন, বিভিন্ন সেল পারচেজ বা বিভিন্ন বাজার নিয়ন্ত্রণকারী এরকম অ্যাডভার্টাইজমেন্ট এরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনে রয়েছেন বা কাউকে জাস্টিস প্রদানকারী ফাংশনাবিলিটির সাথে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার ফল আপনাকে প্রদান করবে। কোনো কারণে যদি আপনার কোনো কাগজপত্র বিদেশে যাওয়ার ক্ষেত্রে সেগুলো যদি বিভিন্ন টেকনিক্যাল কারণে আটকে গিয়ে থাকে, এ সময় সেগুলো কিন্তু ঠিক হবে। পাবলিক ইমেজ বা সমাজে নিজেকে প্রতিস্থাপিত করবার ক্ষেত্রে আপনি কিন্তু বেটার অপশন এ সময় পাবেন। এবং রাহু যত মকরের ঘরের দিকে নেমে আসবে, আপনার 9th হাউসের দিকে নেমে আসবে, আপনি বেটার দশা অন্তর্দশায় থাকলে আপনাকে এই স্যাটার্নের বকরি স্টেট আপনাকে তত বেটার ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে। বাট সাবজেক্ট টু দ্যাট, শরীরের ক্ষেত্রে কিন্তু ডিসিপ্লিন, কোনো রকম উশৃঙ্খল জীবনযাপন নয়, এবং সাবকনশিয়াস মাইন্ড অত্যন্ত অ্যাক্টিভ হয়ে কিন্তু আপনাকে এবং মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে একই ফল দেবে। আপনাকে ঘুম ডিস্টার্ব করতে পারে বা কোনো রকমে ওভারথিঙ্ক করতে পারে, সেগুলো থেকে নিজেকে কিছুটা সামলে চলবার চেষ্টা করবেন। সন্তানদের সাথে কিন্তু সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নিজেকে তাদের জায়গায় নামিয়ে চিন্তা করবার চেষ্টা করবেন, রাদার দেন তাদের উঠে আসার বলা যে তারা কিন্তু আপনার সেই জীবনটির অতটা অর্ধায় অবধি তারা দেখেননি, সুতরাং তাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে অনেক বেশি রয়েছে। সুতরাং সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। কিডনি পোর্শন, প্রস্টেট পোর্শন এবং প্যানক্রিয়াস পোর্শনের দিকে বেশি নজর দেবেন। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, 10th হাউসে বকরি শনি এবং 8th এবং 9th লর্ড, সে কিন্তু আপনার কাজের জায়গায় রেসপন্সিবিলিটি এবং ফান্ডামেন্টাল ক্রিয়েটিভিটির জায়গা তৈরি করবে, এবং রেসপন্সিবিলিটি বৃদ্ধি এবং পারফেকশন বৃদ্ধি করবার জন্য আপনি যে কোনো কাজের কোড অফ দি এরিয়া যাওয়ার চেষ্টা করবেন এবং সেখান থেকে বিষয়টিকে ভালোভাবে উঠিয়ে আনার চেষ্টা করবেন সারফেসে। অর্থাৎ আপনি যে অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন বা আপনি অর্গানাইজেশন যেভাবে আপনার সাথে যুক্ত আছে, বোথ আপনারা কিন্তু ফেভারেবল স্টেটে থাকতে পারবেন। যারা যত বেশি অকাল্ট রিলেটেড অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভেশনের সাথে যুক্ত রয়েছেন, কোনো প্রকার ডিপ রিসার্চ স্টাডি এগুলোর সাথে যুক্ত রয়েছেন, যারা যত রকম যোগা, সাধনা, তন্ত্রা বা ধরুন বিভিন্ন ওয়েলনেস প্রোগ্রাম, বিভিন্ন প্রকার সুইমিং বা ব্যায়াম, এগুলোর মাধ্যমে কিন্তু তাদের যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ইফেক্ট দেবে। সেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে, পার্সোনাল ক্ষেত্রে হতে পারে। ট্রাভেলিং বা সেই সমস্ত প্রফেশন বা ট্যুরিজম প্রফেশনে যারা রয়েছেন তাদেরও কিন্তু বেটার ফল এক্ষেত্রে দেবে। বিভিন্ন রেস্টুরেন্ট প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে। ভোগ্যপণ্যের যত ব্যবসা আছে সেই ব্যবসার ক্ষেত্রে বা ইলেকট্রনিক্স রিলেটেড ব্যবসা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে। যারা এইসব বিষয়ে পড়াশোনা করছেন যে সমস্ত ছাত্ররা, তাদেরও কিন্তু রেজাল্ট বেটার হওয়ার যোগ আছে। শুধু ধৈর্য এবং স্থৈর্য এই দুটো বিষয় রাখতে হবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টস ভেরিফিকেশন যদি কোনো কারণে আটকে যায়, এ সময় কিন্তু সেই সমস্ত জায়গায় লফুলি আপনি তার অ্যাক্সেস পাবেন এবং সেখানে যেতে পারবেন, যেটা আপনাকে সামনের দিকে এগোনোর ক্ষেত্রে ফরওয়ার্ডিং অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে কিন্তু সহায়তা করবে। ওয়েল কোয়ালিফাইড ব্যক্তিরা আপনাকে কিন্তু গাইড করবে, সাহায্য করবে, সামনের দিকের রাস্তা ক্লিয়ার পাবেন। কোনো রকম কোনো লিটিগেশন, কোর্ট কেস এ সমস্ত যদি আপনার ক্ষেত্রে যুক্ত থাকেন, বিশেষত কোনো পৈতৃক প্রপার্টি রিলেটেড কোনো কোর্ট কেসের সাথে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এ সময় আপনি ভালো ফল পাবেন। কোনো নেগেটিভ ঘটনা আপনার জীবনের সাথে যুক্ত থাকলে এগুলোকে আমরা স্ক্যান্ডাল বা এরকম ধরনের ঘটনা বলি। বিশেষত যেগুলো কোনো অপোজিট জেন্ডার রিলেটেড যদি কোনো বিষয় থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু, বা আপনি কোনো হাজব্যান্ড ওয়াইফ কোনো কারো একজনের সন্দেহের শিকারের মধ্যে রয়েছেন,
সেটা যে কোনো প্রকার হতে পারে, বাস্তবিক হতে পারে, মন গড়া হতে পারে, সেগুলো থেকে কিন্তু এক ধরনের এক্সেমশনের যোগ এ সময়ে আছে। যতটা সম্ভব সিনসিয়ার এবং হার্ডওয়ার্ক করবেন, সেক্ষেত্রে কিন্তু যত পজিটিভ ক্রিয়েটিভিটি, কারণ শুক্রের পজিশন বেটার থাকবে আপনাকে কিন্তু, এবং বুধের পজিশনও বেটার থাকবে, তো আপনাকে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটো মাসে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেওয়ার মতন জায়গায় প্ল্যানেট থাকবে। তার ফুল অ্যাডভান্টেজ স্পেশালি যে যে জায়গাগুলো আমি বললাম চেষ্টা করবেন। বেশি ওভারথিঙ্ক করবেন না, সাবকনশিয়াস মাইন্ড বেশি অ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে এবং গিয়ে আপনার প্রেশার, সুগার বা ধরুন পালস ডিসঅর্ডার এই ধরনের কিন্তু সমস্যা করতে পারে। যাদের ক্ষেত্রে কোনো বডি শিভারিংয়ের কোনো সম্ভাবনা রয়েছে, কোনো হাত পা কাঁপছে বা কোনোভাবে শরীরে কোনো ভাইব্রেশন অনুভূত হচ্ছে, সেরকম যদি কিছু ডিসঅর্ডার কিছু দেখেন, চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। কর্কট লগ্নের জাতক, লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7th এবং 8th হাউসের লর্ড সে 9th হাউসে বকরি হচ্ছে। তো আপনার যত পেন্ডিং ওয়ার্ক যা রয়েছে, বিশেষত কর্মস্থানের যত পেন্ডিং ওয়ার্ক রয়েছে, আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ এমপ্লয়েড হন, হুইচএভার, আপনি কিন্তু সেটা কমপ্লিট করার যথেষ্ট সুযোগ এ সময় পাবেন। আর যেটা সব থেকে সমস্যা হবে সেটা শনি, বৃহস্পতি যেই না বুধের নক্ষত্রে চলে যাবে এবং স্যাটার্নও সেই সময় মোটামুটি নেমে আসবে পিছন দিকে কিছুটা, তো সেই সময় থেকে কিন্তু আপনার মধ্যে অসম্ভব রকম নেগেটিভ থট, কিছু রিগ্রেসিভ চিন্তাভাবনা, নাকারাত্মক চিন্তাভাবনা কিন্তু আপনাকে কিছুটা গ্রাস করতে পারে, এবং যেগুলো পরিবারের মধ্যে রিলেশন, ব্যক্তিগত রিলেশন, সন্তান সন্ততির সাথে রিলেশন, সেগুলোকে কিন্তু বেশ কিছুটা ক্ষতি সাধন করবে। এবং এগুলো স্যাটার্ন দ্বারা সংগঠিত হওয়া ক্ষতি, যেহেতু নেগেটিভ আছে, সুতরাং অ্যালার্ট থাকবেন, জেনে যাচ্ছেন আগে থেকে। মানে আপনার ভেতরে মনস্তাত্ত্বিক যে কোনো ইম্প্যাক্ট তৈরি করুক, সেটা বাইরে রিফ্লেকশন যত কম হয় সেটা চেষ্টা করবেন। বা অনেকে আপনাকে এই সময় প্রভোগ করতে পারে, ইরিটেট করতে পারে বিষয়গুলো থেকে, সেরকম মানুষকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন যতটা বেশি। পরিতাপ, রিপেন্টেন্স আপনার বেশি হবে, নিজের প্রতি দৃষ্টি দেবেন। কর্কট এবং সিংহ দুজনকেই বলবো, সেলফ ইন্ট্রোস্পেকশন অনেক বেশি দরকার এক্ষেত্রে। এবং তবে অনেক বেশি দরকার মানে অতিরিক্ত চিন্তা নয়, বিষয়গুলোকে খুব সহজে তার জটটা যাতে ছাড়াতে পারেন সেই চেষ্টা করতে হবে। যেই বস্তু আপনাকে অনেকক্ষণ গোল গোল মানে ঘূর্ণনের দিকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে যান। আপনার সামনের দিকের যে গতি আছে সেটাকে অত্যন্ত স্লো এবং কিছু ক্ষেত্রে ডিসক্রিয়েট করে দেবে, টানা হবে না কিন্তু সেই মোশন। যারা যত বেশি রিসার্চ রিলেটেড অ্যাক্টিভিটিস আছেন, বা ধরুন ট্যুরিজম বা বিভিন্ন ধরুন ঐতিহাসিক বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত আছেন, কার্বন ডেটিং এগুলোর মাধ্যমে কোনো এজ নির্বাচন করছেন, কোনো ভাষা পাঠোদ্ধার করবার চেষ্টা করছেন, কোনো পুরাতাত্ত্বিক গবেষণার সাথে যুক্ত আছেন, কোনো পুরানো কোনো স্থাপত্য মর্মর মূর্তি, কোনো মন্দির, সেগুলোর গবেষণা করে তার সন তারিখ বা সেই সময়কার ইতিহাস জানবার চেষ্টা করছেন, কোনো সামাজিক বিদ্যা, সোশ্যাল সায়েন্স, কোনো সাইকোলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা, অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন, তারা বেটার ইম্প্যাক্ট কিন্তু এ সময় পাবেন। এই সময় নলেজ এবং নলেজের অ্যাক্টিভেশন দুটোই আপনার হবে। ইউটিলাইজেশন করার সময় কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে অফ দ্য ট্র্যাক করবার চেষ্টা করবে, সেটা থেকে নিজেকে একটু কেয়ারফুলি মেনটেন করবার চেষ্টা করবেন। স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু অত্যন্ত কর্কশ হয়ে যেতে পারে, এবং কিছু ক্ষেত্রে অত্যন্ত ধরুন নেতিবাচক জিনিসপত্র নিয়ে তর্ক বিতর্ক বা কটু সমালোচনা, সেগুলো কার্যকরী হতে পারে। তো সে বিষয়ে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। আপনারা যে কোনো প্রকার রিসার্চ রিলেটেড কাজ, কোনো ল্যাব রিলেটেড কাজ, ল্যাবরেটরি, কোনো
রসায়নবিদ্যা রিগার্ডিং কাজ, কোনো মেডিসিন রিগার্ডিং কাজ কিন্তু এ সময় করতে পারেন। বা ধরুন কোনো ভেটেনারি এই প্রফেশনের সাথে যুক্ত যারা রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে ভালো ফল পাওয়ার যোগ্যতা আর কি রয়েছে এক্ষেত্রে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 6th এবং 7th হাউসের লর্ড শনি 8th হাউসে রয়েছে। একটি ন্যাচারাল উক্তি রয়েছে, নারদ সংহিতায় রয়েছে এবং গার্গ সংহিতাতেও রয়েছে, শনি অষ্টম মহাকষ্টম। হ্যাঁ, তো যাদের ক্ষেত্রে রাশি আছে তাদের ক্ষেত্রে ঢাইয়াও রয়েছে। তো উইচ এভার, এ সময় যেটা আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে ইন্ট্রোভার্ট রাখবার চেষ্টা করবেন এবং অন্তর্দৃষ্টি এবং নিজের গ্রোথ এবং ডেভেলপমেন্টকে একদম পরিমার্জন করে এবং সেই পথে খুব স্লোলি অ্যাডভান্স হওয়ার কিন্তু চেষ্টা করবেন। এটি আপনার একমাত্র এই জায়গা থেকে বেরোনোর পজিটিভ জায়গা। যত বেশি নিজেকে ধরুন অতিরিক্ত গতি, অতিরিক্ত কিছু পেতে হবে, অতিরিক্ত দিকে দৌড়াতে হবে, এক্সেপ্ট অ্যান্ড অনলি নলেজ আপনাকে কিন্তু সেখানে কিছু দূর যাওয়ার পরে ফ্রাস্ট্রেট করবে, বাধাপ্রাপ্ত হবে। আপনি যদি মনে করেন এই ফেজের মধ্যে আমি মাত্রা অতিরিক্ত কিছু অর্থ উপার্জনের কিছু চেষ্টা করব, সেই ধরনের কিছু কাজকর্ম করব, ব্যবসা করব, আপনি করতে অবশ্যই পারেন। আপনার ছকে যদি সেরকম কানেকশন থাকে তাহলে অবশ্যই ইট উইল বি সার্টেনলি হ্যাপেন। কিন্তু অ্যাসেন্ডেন্ট রাশি ধরে বলছি, যেটা ধরে আমি তো বলি না নর্মালি, সেই ধরে কিন্তু ফল প্রদানের ক্ষেত্রে সম্ভাবনার ক্ষেত্রে কার্টেলমেন্ট দেখা যাচ্ছে, সেই ফল দেবে না আর কি, দেওয়ার জায়গায় নেতিবাচক প্রভাব আছে। সুতরাং এ সময় যতটা সম্ভব চেষ্টা করবেন পুরনো কোনো কাজ যেটা ধরুন আপনার 2-3 বছর আগে করা উচিত ছিল, এটা আপনি এখন করে ফেলবার চেষ্টা করুন। সেই কাজগুলোকে দ্রুত কমপ্লিট করুন। মনে করুন কোনো পরীক্ষা আপনি হয়তো দেননি, কোনো একটা সার্টিফিকেশান কোর্স আপনি করেননি, তার জন্য হয়তো আপনার প্রমোশন আটকে রয়েছে, আপনার ইনক্রিমেন্ট আটকে রয়েছে, বা ধরুন আপনার কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয় যেটিকে আপনি হেলায় নেগলেক্ট করেছেন, তখন হয়তো মেটেরিয়াল গতির জন্য আপনি নেগলেক্ট করেছেন, বা সন্তানদের কোনো শিক্ষাগত জায়গা আপনি হয়তো সেটাকে তখন বাইপাস করে অন্য কিছু করেছেন। সেইগুলো যত পেন্ডিং কাজ আছে যেগুলোর সাথে এডুকেশন রিলেটেড আছে সেগুলো করুন, র্যাদার দ্যান টু আর্ন মানি। এ সময় কিন্তু যত অর্থ এবং অর্থ আয়ের দিকে ফোকাস করবেন তত কিন্তু আপনি সে জায়গায় দুর্বল বা হীনবল হবেন। এবং অনেকগুলো সোর্স থেকে অর্থ আসার যদি যোগ থাকে, যদি 5টা থাকে, সেক্ষেত্রে মাত্র 1খানা বা 1.5খানা খুব ভালো ছক হলে 2খানা অ্যাক্টিভেটেড হবে, তার বেশি। ফলে হতাশা আপনাকে গ্রাস করতে পারে। সেই কারণে আমি বলছি স্লো এগোবেন এবং নলেজ বেসড এগোবেন এবং শান্ত থাকবেন এবং যতটা সম্ভব শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে নজর দেবেন। এ সময় কিন্তু আপনাকে 29শে সেপ্টেম্বরের পরে, তো প্রিসাইজ ডেট বলছি, 29শে সেপ্টেম্বর থেকে সামনের বছর একদম মে মাসের ফার্স্ট উইক অবধি আপনাকে কিন্তু প্ল্যানেট নেগেটিভ ফল দেবে। স্পেশালি স্যাটার্নের কারণে নেগেটিভ ফল কিন্তু 18ই ফেব্রুয়ারি অবধি থাকবে। সুতরাং যেহেতু এখানে স্যাটার্ন রিগার্ডিং আলোচনা করছি, সুতরাং একদম সেপ্টেম্বরের ফ্যাগ এন্ড থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক সব দিক থেকে কনজারভেটিভ থাকার চেষ্টা করবেন। যতটা সম্ভব কথা শুনবেন। আপনার কিন্তু কথা 95% মানুষ এখন শুনবে না। আপনি যা বলবেন তার উল্টো কথা বুঝবে। তো ব্যাপারগুলোকে নিয়ে বেশি হতাশাগ্রস্ত হবেন না, ছেড়ে দিন সেগুলো নিয়ে। অনেক নিজের খুব কাছের প্রিয় পাত্রও কিন্তু এ সময় আপনার কথা না শুনতে পারেন। তো এবার এই সময় আপনার মধ্যে হতাশা, এ সময় ক্ষোভ, মেন্টাল এক ধরনের ডিসকন্টেন্ট অ্যাবিলিটি এগুলো তৈরি হতে পারে। বাট সেগুলো থেকে নিজেকে রিফ্রেইন রাখার চেষ্টা করুন এবং যতটা সম্ভব ইন্টারনালি খুশি থাকুন। ধ্যান, যোগা, প্রাণায়াম, গুরু প্রদত্ত যে সমস্ত শিক্ষা আছে সেগুলোকে অ্যাক্টিভেট করুন, তাহলে দেখবেন অনেক বেটার টাইম এ সময় আপনি অতি সহজেই কাটাতে পারবেন। শরীরের দিকে
একদম শরীরের আপার পোর্শনে স্প্লিন, লিভার এবং আমাদের স্টমাক এরিয়া। আর যাদের ক্ষেত্রে ব্লাড সুগারের সম্ভাবনা আছে বা অলরেডি হয়ে গেছে, তারা কিন্তু সেই রিগার্ডিং যত রকম কেয়ারফুল থাকা যায়, চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, সেগুলো চেষ্টা করবেন। হঠকারী সিদ্ধান্ত কিন্তু অবশ্যই বর্জনীয়। মাথাকে শান্ত রাখবার চেষ্টা করবেন। কন্যা লগ্ন রাশি জাতক জাতিকাদের 5th 6th লর্ড 7th হাউসে বকরি আছে। আপনার বেশ কিছু বন্ধ দরজা এ সময় ওপেন হবে, বাট ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ থেকে সেটা কম হবে। অনেক বেশি স্পিরিচুয়াল বা সোশ্যাল বা কালচারাল পার্সপেক্টিভে বেশি হবে। ফাইন্যান্সিয়ালি যে আপনাকে গেইন দেবে না তা নয়, কিন্তু লিমিটেড গেইন দেবে। রাদার দ্যান নলেজ এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে অনেক বেটার গেইন আপনাকে এ সময় প্রদান করবে। বাট যেটা আপনাকে সব থেকে প্রবলেম করবে সেটা হচ্ছে জীবন মনে হবে একটা জালের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, কোনো দিক থেকে খুব একটা অ্যাপারচার কিছু পাওয়া যাচ্ছে না, এবং এক ধরনের কৃত্রিম বন্ধনে আপনি আবদ্ধ হয়ে যাওয়ার মতন সিচুয়েশন এক্ষেত্রে তৈরি হওয়ার কিন্তু যোগ রয়েছে। নিজের কিছু কোড অফ কন্ডাক্ট, নিজের কিছু ব্যবহার, কথাবার্তা বা ধরুন ব্যবহারিক অসঙ্গতির কারণে পাবলিক ইমেজ কিন্তু আপনার এক্ষেত্রে ব্যাহত হওয়ার সম্ভাবনা ব্যাপক পরিমাণে রয়েছে। যতটা সম্ভব চেষ্টা করবেন আপনার যে স্পাউস আছে তার সাথে কোনো ইডিওলজিক্যাল ডিফারেন্স বা এই সমস্ত ক্ষেত্র থেকে নিজেকে দূরে রাখবেন। যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে যুক্ত রয়েছেন, কোনো ব্যাংক, কোনো ইন্স্যুরেন্স বা ধরুন আদার কোনো সেক্টর, তারা কিন্তু নিজেদের কাজের জায়গায় অত্যন্ত মনোনিবেশ করে কাজ করবেন এবং যা যা সেফটি প্রিকশন নিতে হয় সেগুলো নিয়ে কাজ করবেন। যারা বিভিন্ন রকম ধরুন গ্লোব ট্রটার বা এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত আছেন, বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে যেতে হয় বা সেটাই তাদের কাজ, সেখানে বিভিন্ন ভিডিও, ফটোশ্যুট সেগুলো করে বিভিন্ন চ্যানেলকে তারা দেয়, সেটাই তাদের প্রফেশন। এরকম কাজের সাথে যারা যুক্ত আছেন বা লোকাল এরিয়াতেও যারা করছেন, বিভিন্ন বনাঞ্চল বা নদী, জলীয় জায়গা, এসব জায়গায় যাওয়ার সময় যে সমস্ত সেফটি প্রিকশন নিতে হয় সেগুলো নেবেন। বিশেষত যেগুলো বিষাক্ত প্রাণী আছে, যেরকম বিছে আছে, সাপ আছে বা অন্যান্য যে প্রাণী আছে, সেগুলো থেকে কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। যতটা সম্ভব বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছেন, বিশেষত যারা মহিলা আছেন, মা, মাসিমা, জেঠিমা, কাকিমা যারা আছেন, স্ত্রী, ইভেন ডটার, তাদের কিন্তু যেটা প্রাপ্য সম্মান সেটা দেওয়ার চেষ্টা করবেন। এবং কোনোভাবে এমন কোনো শব্দ বা ভাষা উচ্চারণ করবেন না যেটাতে কিন্তু তারা হার্ট হয়, তাহলে কিন্তু সেটি তো নীতিগতভাবেই অত্যন্ত নেগেটিভ, কিন্তু ন্যাচারালিও কিন্তু লট অফ নেগেটিভিজমস টু বি ক্রিয়েটেড ফর ইউ। সেদিক থেকে সাবধান থাকবেন। যাদের ক্ষেত্রে দশাগত অবস্থান কম্পারেটিভলি বেটার আছে, তারা কিন্তু কিছুটা ডেট লেস হতে পারবেন, ঋণ কিছুটা তারা উদ্ধার মানে শোধ করতে পারবেন আর কি। তার ফলে সেই জায়গাটা তাদের বার্ডেন লেস করবে। জীবনের বেশ কিছু আনফিনিশড ওয়ার্ক এ সময় কার্যকরী হবে, বিশেষত শরীরের সাথে যদি যুক্ত কোনো কাজকর্ম থাকে সেক্ষেত্রে আপনি বেটার পাবেন। ধরুন কোনো চিকিৎসা আপনি করাননি, সেই সংক্রান্ত বিষয়। যারা ধরুন কোনো গৃহ সংক্রান্ত কাজ কোনো কারণে অসম্পূর্ণ আছেন, সেদিক থেকে সাবধান। যাদের ক্ষেত্রে ইগো বা অহংকার অত্যন্ত বেশি, তাদের কিন্তু এ সময় সম্পর্ক চ্যুত হয়ে যাওয়ার যোগ আছে। তো ভেরি কেয়ারফুল, লোককে ইরিটেট করবেন না, যতটা সম্ভব শান্ত এবং সংযত থাকার চেষ্টা করবেন এবং নার্ভাস সিস্টেমের দিকে অতিশয় খেয়াল রাখবার চেষ্টা করবেন। তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, যোগকারক প্ল্যানেট 4th 5th এর লর্ড 6th হাউসে বকরি রয়েছে এবং অ্যাসেন্ডেন্টের তুঙ্গ অবস্থানে বকরি রয়েছে এবং বকরি অবস্থায় বেটার ফল প্রদান করবে। বেশ কিছু আনফিনিশড টাস্ক, স্পেশালি নিজের গ্রোথ, নিজের প্রোগ্রেস, নিজের স্টাডি বা ধরুন ইমুভেবল প্রপার্টি রিগার্ডিং কোনো কাজ, কোনো বাড়ি, জমি
বা এগুলো যদি আপনার কোনো কারণে আনফিনিশড থাকে, সেই সংক্রান্ত কাজ কিন্তু এ সময় পূর্ণতা পাবে। যারা বিভিন্ন রিসার্চ বা সেই রিগার্ডিং কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময় সেই কাজ ফিনিশ হওয়ার যোগ রয়েছে। এক্ষেত্রে ফিনান্সিয়াল স্ট্যাটাস কিন্তু আপনাকে বেশ শক্তিশালী করবে। যারা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বেটার ফল প্রদান করবে। বিভিন্ন প্রকার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, এগ্রিকালচারাল প্রোডাক্ট সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। এবং যারা ধরুন বিভিন্ন এগ্রিকালচারিস্ট আছেন, বিশেষত যারা ধরুন ক্যাশ ক্রপ যেগুলো চাষ করে, যেগুলো কমার্শিয়াল ফসল আর কি, যেরকম পাট আছে, চা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে তারা চাষ করেও কিন্তু তাদের যে প্রথাগত ডেভেলপমেন্ট তার থেকে বেটার পাবে। বিশেষত আমাদের যে এখানে মান্ডেন আছে তার থেকে যদি পশ্চিম ভারতের দিকে, মধ্য পশ্চিম এবং দক্ষিণ মধ্য ভারতের দিকে যদি বেশি যাওয়া যায়, তাহলে সেখানে ফল প্রদানের মান্ডেনগত এফেক্ট অনেক বেশি থাকবে। কোনো নতুন কোনো প্রজেক্ট বা ব্যবসা, সেগুলো কিন্তু কমেন্সমেন্ট করার জন্য ভালো টাইম আছে অগাস্টের মিড থেকে। আচ্ছা, অনেক দূর চিন্তা করে কোনো কাজকর্ম করা, বিশেষত 10 বছর 15 বছর পরে যেগুলো বেটার ফল দেবে, সেই ধরনের বিভিন্ন প্রাইমারি ক্রিয়েটিভিটি রিলেটেড যে সমস্ত কাজ আছে সেগুলো ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুনামযোগ্য এবং বেটার ফল দেবে। যেগুলো আধুনিক যুগের ইঞ্জিনিয়ারিং আছে, যেগুলো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স বা অন্যান্য যে কোনো রকম, এআই তো রয়েছে সবের সাথেই, তো এই রিগার্ডিং কোনো কাজের সাথে বা রোবোটিক্সের সাথে যারা যুক্ত রয়েছেন, বা যে সমস্ত চিকিৎসকেরা বর্তমানে রোবোটিক সার্জারি বা এই সমস্ত ফিল্ডের সাথে, বা ক্যান্সার রিগার্ডিং চিকিৎসার সাথে যারা রিসার্চ রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুফল প্রদান করবে। বিভিন্ন প্রকার ইমুভেবল প্রপার্টি বা সেগুলো পারচেস করার জন্য অত্যন্ত ভালো ফল রয়েছে। ভেহিকেল জাতীয়, ভেহিকেল মানে একটু দামি ভেহিকেল পারচেস করবার ক্ষেত্রে কিন্তু বেটার যোগ এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। শরীরের ক্ষেত্রে লিভার এবং প্যানক্রিয়াস, বোথ দ্য অর্গান ক্ষেত্রে নজর রাখবেন, এবং বাম পা, লেফট লেগ, সেদিকে কিন্তু নজর দেবেন। স্করপিও, বৃশ্চিক রাশি লগ্নের ক্ষেত্রে বলে দিই, 3rd এবং 4th হাউসের লর্ড, সে 5th হাউসে এই মুহূর্তে বকরি হচ্ছে, তো টু সাম এক্সটেন্ট স্ট্রেসফুল এবং টেনশনাস টাইম যাবে, এবং বিভিন্ন প্রকার ইনসিকিউরিটি, অ্যাপ্রিহেনশন, বিভিন্ন রকম অ্যাংজাইটি, হাইপার টেনশন রিগার্ডিং সমস্যা দেবে। মানিটারি জায়গায় কিন্তু লট অফ আপস অ্যান্ড ডাউনস টু বি ভিজিবল। প্রচুর পরিমাণে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলের সময় দেবে। যারা বিভিন্ন প্রকার সিভিল ইঞ্জিনিয়ারিং বা ধরুন মেকানিক্যাল, মেটালার্জি, এই সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত আছেন, আর্কিটেকচারের সাথে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু ভালো ফল প্রদান করবে। যারা বিভিন্ন জমি ব্রোকারেজের সাথে যুক্ত রয়েছেন বা রিয়েল এস্টেট বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে, এবং আপনাকে কিন্তু খুব ভালো ক্লায়েন্ট এবং মার্কেট আপনার ক্ষেত্রে বেটার দেবে। রিয়েল এস্টেটের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এবং যারা বিভিন্ন প্রকার ধরুন বাণিজ্যিকভাবে যে সমস্ত ফুড, এখন প্যাকড ফুড যেগুলো তৈরি হয়, বিভিন্ন প্রকার ফ্লেশ হতে পারে, ফিশ হতে পারে, বিদেশে রপ্তানিকারক ব্যবসার সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু অপেক্ষাকৃত ভালো সময় এটি দেবে। নিজের অধীনে যদি বেশ কিছু মানুষজন কাজ করেন, তাদের প্রত্যেককে নিয়ে একত্রিতভাবে আপনি কিন্তু বেটার অ্যাডভান্সমেন্ট এ সময় পাবেন। দান বা সেই ধরনের বিভিন্ন কাজ, এনজিও, বিভিন্ন প্রকার বৃদ্ধাশ্রম, বিভিন্ন প্রকার মানুষের চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা, ছোট ছোট শিশুদের লেখাপড়া করা সংক্রান্ত কোনো ব্যবস্থা আপনি যদি
চেষ্টা করেন বিভিন্ন অর্গানাইজেশন বা নিজে ব্যক্তিগত উদ্যোগী, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ রয়েছে। বিভিন্ন মশলা বা ইউটেন্সিল, বিভিন্ন বাসন, এ সমস্ত ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় প্রদান করবে। যারা কনফেকশনারি বা মিষ্টি বা বিভিন্ন ফাস্ট ফুডের ব্যবসা করেন তাদের জন্য ভালো সময় রয়েছে। এক্ষেত্রেও কিন্তু লিভার এবং ইন্টেস্টাইনের দিকে এবং কোলনের দিকে কিন্তু নজর দেবেন। যাদের জন্ডিস টাইফয়েড হয়েছে তারা একটু বেশি সাবধানে থাকবেন। ওবেসিটি সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু ভেরি কেয়ারফুল। ধনু লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড হাউসের লর্ড সেই শনি ফোর্থ হাউসে বকরি হচ্ছে। এই বকরি অবস্থান আপনাকে কিন্তু একদম জুন মাসের এন্ড থেকেই নেগেটিভ ফল দেওয়া শুরু করবে, এবং আপনার ক্ষেত্রে আমি বর্তমানে যেরকম রেকর্ড করছি সেই সময় থেকেই আপনাকে নেগেটিভ ফল প্রদান করবে। ছক যদি এই মুহূর্তে কিছুটা নেগেটিভ থাকে, সেটা ছকের বেসিক স্ট্যাটাস, দশাগত অবস্থান, হাতের অবস্থান বা পূর্ববর্তী জীবনের বিভিন্ন উশৃঙ্খল কার্যকলাপ, সেগুলো যদি আপনার সাথে যুক্ত থাকে কোনোভাবে, তাহলে কিন্তু অবশ্যই আপনি এ সময় একদম যাকে বলা যায় পেনিলেস হয়ে যেতে পারেন, মানিলেস হয়ে যেতে পারেন সম্পূর্ণ। মানে আপনি যে জায়গায় এসেছেন সেটা পুরো জিরোতে পর্যবসিত ঘটিয়ে দিতে পারে, এরকম ধরনের যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে। সুতরাং ভেরি কেয়ারফুল। অ্যাজ ওয়েল অ্যাজ সামাজিক সম্মানের জায়গাটাও কিন্তু বিশেষভাবে দৃষ্টি গোচর হওয়া দরকার। যারা ফ্যামিলি লাইফ লিড করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন আছে, না হলে কিন্তু ব্যাপারটি এক ধরনের ডেনিগ্রেশনের দিকে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে, এবং অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আপনাকে কিন্তু বেশ একটা রুইন স্টেটে নিয়ে আসতে পারে। তবে বয়স যাদের খুব কম, মোটামুটি ধরুন 32-33-এর কম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগ সংগঠিত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। এই যোগ সংগঠিত হওয়ার বেসিক যে কার্যকরিতা সেটি কিন্তু 42-43 থেকে 55 বছরের মধ্যে কার্যকরিতা আছে। অবশ্যই ছকের দুর্বলতা সেক্ষেত্রে প্রণিধানযোগ্য আর কি। এক্ষেত্রে যদি কোনোভাবে ব্যাংক থেকে কোনো ওভারড্রাফট করে থাকেন বা কোনোভাবে ব্যবসার ক্ষেত্রে অধিকতর বিনিয়োগের জন্য ডেট করে থাকেন এবং যার পরিমাণ বেশ অনেকটা, তাহলে কিন্তু আপনার উপরে অর্থনৈতিক চাপ এবং সেই সংক্রান্ত ক্লেশ আসতে বাধ্য। সুতরাং যেটাই করবেন সেটা বুঝে এবং দূরদৃষ্টি সম্পন্ন হয়ে করবার চেষ্টা করবেন। এবং অতিরিক্ত প্রেশার, যাকে বলা যায় বিভিন্ন পারিপার্শ্বিক যে চাপ এবং বিভিন্ন ঘটনা প্রবাহ আপনাকে কিন্তু ইন্টারনালি অত্যন্ত রুইন করবে শারীরিক জায়গা থেকে। তো সেই ব্যাপারেও কিন্তু সাবধান থাকার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে রেসপন্সিবিলিটি, নিজের জন্য নিজের দায় বৃদ্ধি এ সময় পাবে, এবং যাদের পারিবারিক দায় আছে বা অন্যান্য দায় আছে সেগুলোর জন্য কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে। ফলে শরীরের সামগ্রিক কিন্তু ক্লেশ এবং শরীরের সামগ্রিক বলতে পারেন যে এক ধরনের অবনমন কিন্তু এ সময় সংগঠিত হবে। চেষ্টা করবেন নিজের এই যে নেগেটিভ স্প্যানটা আছে, এই স্প্যানটা কিন্তু অ্যাকচুয়ালি অগস্টের প্রায় এন্ড অবধি থাকবে, আবার অক্টোবরের 10-12 তারিখের পর থেকে শুরু হবে এবং সেটা সামনের বছর মার্চ অবধি থাকবে। তো এই ফেজটা কিন্তু খুব ধৈর্য সহকারে এবং ঠান্ডা মাথায় কাটানোর চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনাকে বেশ কিছুটা কোণঠাসা করে দিতে পারে সামগ্রিকভাবে এ সময় যে ইফেক্ট আছে। মানে ট্রাই টু কনসেন্ট্রেট ওভার ইউর এডুকেশন এবং যতটা সম্ভব নিজের জ্ঞান এবং গুণ বৃদ্ধি করবার চেষ্টা করুন। এই দুটো যদি আপনার থাকে, আপনি জীবনে অনেক দূর পর্যন্ত টিকে থাকতে পারবেন এবং অনেক দূর পর্যন্ত অগ্রসর হতে পারবেন। নলেজ হচ্ছে এমন একটা জিনিস, বাদবাকি কোনো কিছু এত কি কম্পোনেন্ট হিসাবে ফাংশনেবল থাকে না। আপনার এন্টায়ার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম, আপনি যদি ফিমেল হন তাহলে গাইনি পোর্শন, মেল হলেও আপনার রিপ্রোডাক্টিভ অর্গান,
প্রস্টেট অংশ আপনাকে কিন্তু ডিস্টার্ব করবে। ইমিউনিটি সিস্টেম নর্মালি খুব লো হয়ে যাবে, তার ফলে শরীর নর্মালি দুর্বল থাকবে। ছোটোখাটো রোগ ব্যামো আপনাকে খুব সহজেই কিন্তু আক্রমণ করতে পারে এই সময়। সুতরাং ভেরি কেয়ারফুল ফ্রম দ্য এন্টায়ার সার্কামস্ট্যান্সেস। ভয়ের কোনো ব্যাপার নেই, শুধু খুব বুদ্ধি সহকারে বিচক্ষণতার সাহায্যে খুব ধীরে ধীরে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন, তাহলে এই বিষয় থেকে বেরিয়ে আসতে পারবেন। মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নপতি এবং সেকেন্ড হাউসের লর্ড থার্ড হাউসে বকরি হচ্ছে। যারা বিভিন্ন প্রকার নতুন ব্যবসা, নতুন কর্ম এগুলো শুরু করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময় আছে। বিশেষত বিভিন্ন মেডিসিন, ফার্মাসিউটিক্যালস, বিভিন্ন ফার্টিলাইজার বা ধরুন কোর আয়রন ইন্ডাস্ট্রি, কপারের ইন্ডাস্ট্রি রিগার্ডিং যে কাজকর্ম আছে, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যে কাজকর্ম আছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাকে যথেষ্ট বেটার ফল আপনাকে দেবে। যারা বিভিন্ন প্রকার ধরুন কোনো সাব অর্ডার নেয় কোনো মেইন অর্ডারের, হয়তো একটি বড় কোনো যন্ত্র আছে, তার কোনো পোর্শন আপনি তৈরি করে দিচ্ছেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন এবং বড় অর্ডার এবং পেমেন্ট আপনি কিন্তু এ সময় পাবেন। বেটার টাইম আছে। আপনার যত রকম আপনার লিনিয়েজগত ভ্যালিউজ আছে, ট্রেডিশন আছে, সেগুলো কিন্তু এ সময় আপনাকে অনেক বেশি বল এবং শক্তি দেবে এবং দিশা দেবে, যার মাধ্যমে আপনি সামনের দিকে সহজভাবে সরলভাবে এগোতে আপনি পারবেন। পরিবারের সাথে সম্পর্ক এই সময় বেটার হবে, আপনার সুনাম বৃদ্ধি পাবে। কাজের জায়গাতেও কিন্তু আপনি যথেষ্ট সুনামের সাথে এ সময় কর্ম করতে পারবেন। আমি বলবো অন্তত অক্টোবরের 9 তারিখ পর্যন্ত আমি কিন্তু অ্যাপারেন্টলি অগস্টের 4 তারিখের পর থেকে আমি বেটার টাইম দেখতে পাচ্ছি। প্রায় 65 দিন আপনার ক্ষেত্রে এই স্যাটার্নের বকরি অবস্থান আপনাকে ভালো ফল প্রদান করবে। এবং যারা মনে করছেন যে ভবিষ্যৎ পরবর্তী জীবন বৃহত্তর বা বড় রেসপন্সিবিলিটি কিছু নেওয়ার চেষ্টা করছেন, তারাও কিন্তু এ সময় সেদিকে অগ্রসর হতে পারেন। যারা ট্রাভেলিং বা বিভিন্ন হোটেল ইন্ডাস্ট্রিজের ব্যবসা করছেন, বিভিন্ন স্পাইসের ব্যবসা করছেন, বিভিন্ন ফাস্ট ফুডের ব্যবসা করছেন, বিভিন্ন খাদ্যবস্তুর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এ সময় আপনি পাবেন। নিঃসন্দেহে আপনি অ্যাডভান্স করতে পারেন এক্ষেত্রে। শরীরের ক্ষেত্রে বলবো কোমর থেকে হাঁটু পর্যন্ত অর্থোপেডিক পোর্শন এবং লাংস, বিশেষত ডান দিকের লাং, স্প্লিন এবং লিভার অংশ এই নিয়ে সাবধান থাকবেন। যারা দেখছেন যে খুব দ্রুত তাদের শরীরের ওয়েট কমে যাচ্ছে কোনো কারণে, বিশেষত বিগত 1.5-2 বছরে, বা দশা নেগেটিভ চলছে, সেই কারণেও শারীরিক দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এগোনোর চেষ্টা করবেন। কুম্ভ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন শনির আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড এবং আপনার দ্বাদশপতি, সে আপনার দ্বিতীয় রয়েছে এবং বকরি হয়েছে। সুতরাং শরীরের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রাথমিক খুব ল্যাথার্জি আপনাকে দেবে, অর্থাৎ ইনিশিয়াল ল্যাথার্জি, এবং যদি সেটা আপনি কাটিয়ে এগোতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফোর্স প্রদান করবে। বিশেষত 4 অগস্টের পর থেকে কিন্তু সার্টেনলি আপনাকে বেশ কিছুটা বেটার ফল দেওয়ার চেষ্টা করবে, কারণ মঙ্গলেরও শিফটিং হয়ে যাবে বুধের ঘরে। সুতরাং আপনাকে থার্ড হাউসে থাকবে মঙ্গল, আপনার তৃতীয় হাউসে পঞ্চমে থাকবে, তো আপনাকে বেশ কিছুটা ফর্মাল অ্যাডভান্সমেন্ট কিন্তু আপনাকে দেবে। বাট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত খুব বুঝে শুনে বা সেই সংক্রান্ত কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষত যেখানে বড় অর্থ বিনিয়োগের ব্যাপার আছে, বা যেখানে ধরুন কোনো নতুন কোনো ব্যবসা, নতুন কোনো বিনিয়োগ, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু অবশ্যই কোনো ব্যাংক লোন নিতে চাইছেন, অবশ্যই কিন্তু সেই লোন আপনি এখন নিতে পারেন। বিশেষত আমি যে টাইম আপনাকে বললাম যে আপনাদের 4 এবং অগস্টের পর থেকে আপনি কিন্তু ছকে যদি সামান্য পজিটিভ ইম্প্যাক্ট এ সময় থাকে আপনি নিতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা নিতে হবে, সুতরাং সেটা তো পরিশোধও করতে হবে। সুতরাং সেই জায়গাটা যাতে প্রপার জায়গায় বিনিয়োগ হয়
সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ ইকোনমি কিন্তু সারা পৃথিবীরই 18ই সেপ্টেম্বরের পর থেকে খুব স্লো হয়ে যাবে। এখন দেখছেন স্লাইড স্লো হয়েছে, সেটা কিন্তু ট্রিমেন্ডাস ফ্লাকচুয়েশনও করবে, এবং এটা অগস্টের থেকে একটু বেটার হবে, যদিও বিভিন্ন প্রকার ফসিল ফুয়েলের দাম অনেক বেশি বৃদ্ধি পাবে, তো সেগুলো সার্বিকভাবে খুব একটা বেটার ফল দিতে পারবে না, কারণ শুক্র ডেবিলিটেটেড হয়ে যাবে এবং খুব স্লো হয়ে যাবে এবং রাহু থেকে অষ্টমে চলে আসবে। সুতরাং সেইভাবে কিছু কার্যকরী ফল খুব একটা দিতে পারবে না, কিন্তু যেটা দিতে পারবে সেটা হচ্ছে 18ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সার্বিক ইকোনমি পরবর্তী 8 মাসের জন্য খুব স্লো থাকবে। সুতরাং যেখানেই বিনিয়োগ করবেন আপনাকে যেহেতু পরিশোধ করতে হবে, সেটা বুঝে করবার চেষ্টা করবেন। পারিবারিক ক্ষেত্রে কোনো কঠিন সিদ্ধান্ত এ সময় নিতে হতে পারে, আমি এর বেশি বিষয়টিতে যাব না, তাহলে বিতর্কের সৃষ্টি হতে পারে। চেষ্টা করবেন স্পাউসের সাথে সম্পর্ক যতটা সম্ভব নরম এবং নর্মাল রাখার, এবং কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা থেকে নিজেকে অ্যাবস্টেইন রাখার। আপনি যদি বয়সে বড় হন, তাহলে কিন্তু ছোট ভাই বোনদের সাথে কোনো অর্থনৈতিক বিষয়ে কিন্তু আপনার অশান্তি বা সমস্যার সৃষ্টি হতে পারে, বা ধরুন কোনো বনিবনা সংক্রান্ত বিষয়েও কিন্তু বিতর্কের সৃষ্টি হতে পারে, সে বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। গাড়ি ঘোড়া চালাবেন খুব কেয়ারফুল। যারা বিভিন্ন ধরুন ইন্টারন্যাশনাল ট্রেড বা এই সমস্ত বিশেষত খাদ্যপণ্য বা ভোগ্যপণ্যের ব্যবসা যারা করেন, লেদারের ব্যবসা করেন, বা ধরুন ফার বা উল এই জাতীয় জিনিসের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ের সময় সুফল প্রদান করবে। বা ধরুন বিভিন্ন সৌন্দর্য বৃদ্ধিকারক এরকম কোনো প্রোডাক্টের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে এ সময় এই ব্যবসা। বা যারা ধরুন কাঁচ, মিরর, বা ধরুন বিভিন্ন প্রকার এখন যে জানলা দরজা তৈরি হয়, অ্যালুমিনিয়াম ফয়েল, এই সমস্ত ব্যবসা যারা করেন, আর্টিফিশিয়াল কোনো গুডস, ইন্টেরিয়ার ডেকোরেশন, তাদের ক্ষেত্রেও, ক্যাটারিং, তাদের ক্ষেত্রেও ভালো ব্যবসা দেবে। শুধু আপনি বিনিয়োগের সময় খুব সাবধান থাকবেন। এগুলো তো খুব, আমি বলছি এগুলো বড় বিনিয়োগ, আপনার স্টেটাস অনুসারে যেটা আপনার কাছে বড় বিনিয়োগ, সেই ব্যাপারে যতটা সম্ভব কোনো ওয়াইজ মানুষের পরামর্শ নিয়ে চলবেন। হার্ট এবং লাংস দুটো সমস্যা থেকেই সাবধান থাকবেন, এবং ল্যাম্বার অংশ থেকে একদম হাঁটু পর্যন্ত অংশে অর্থোপেডিক সেকশন থেকে সাবধান থাকবেন। যাদের প্রস্টেট রিগার্ডিং কোনো সমস্যা আছে সে বিষয়েও কেয়ারফুল থাকবেন। মীন লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, রাশি হলে তো পূর্ণ 7.5 চলছে, সেটা কুম্ভের ক্ষেত্রেও প্রায় শেষের দিকে, মেষের ক্ষেত্রেও জাস্ট অ্যাবাউট টু জাস্ট স্টার্টেড আর কি। তো মীনের ক্ষেত্রে সেটা পূর্ণ মাত্রায় রয়েছে, এবং অ্যাসেন্ডেন্ট হলে তো সেটি অন্য বিষয়। তো তাদের ক্ষেত্রে বলে দিই, এ সময় কিন্তু আপনার যে কাজ যে সময় হয়ে নর্মালি অভ্যস্ত, তার থেকে অনেক বেশি সময় আপনার কাজ এ সময় সংগঠিত হবে। অর্থাৎ আপনাকে অনেক বেশি হার্ড লেবার করতে হবে, তার বিনিময়ে আপনি যে ফলপ্রাপ্তি হবে সেটা কিন্তু আপেক্ষিকভাবে কিছুটা কম হবে। সুতরাং সেই পরিমাণ ফল পেতে আপনাকে অনেক বেশি ফোর্স টু বি অ্যাপ্লাইড টু ইউর ওয়ার্ক প্লেস, এবং স্কিল কিন্তু যে কারণে আমাদের ধরুন যারা স্কিল্ড লেবার, তাদের ক্ষেত্রে ডিফারেন্সটা কী হয়, তারা কিন্তু স্কিলের জন্য অ্যাকচুয়ালি অপেক্ষাকৃত বেশি বেতন পান। সেই স্কিলটা যাতে আপনি আপগ্রেড করতে পারেন সেই চেষ্টা করবেন। কোন মান্ধাত্তার আমলে আপনি কি পড়াশোনা করেছেন, বা সেটা বর্তমানে কতটা অ্যাপ্লিকেবল, বা সেই নিয়ে আপনি অনেক বেশি বোস্টিং করছেন যে না আমি অনেক পড়েছি, সেটা কিন্তু না। স্টাডির অ্যাকচুয়াল মানেই হচ্ছে সবসময় নিজেকে আপডেট করতে হয়, না হলে কিন্তু আপনি স্থির থাকবেন এবং বাকিরা এগিয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি আপনি পিছিয়ে যাচ্ছেন। এই চেষ্টাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু সতত দরকার, না হলে আপনার যে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট যেটা আছে সেটা কিন্তু খুব স্লো হয়ে যাবে, এবং কর্মক্ষেত্রে আপনি অত্যন্ত প্রেশারের মধ্যে বর্তমানে থাকবেন। বিশেষত অগস্টের এন্ড থেকে কিন্তু আপনার প্রেশার আস্তে আস্তে রেইজ করতে থাকবে, এবং সর্বোপরি আপনার যে
সিনিয়র অথরিটি যেখানে কাজ করছেন, কালিগ, প্রত্যেকের সাথে কিন্তু বিস্তর মনোমালিন্য হবে এবং অত্যন্ত পরিমাণে অহংকার এবং দর্প আপনার বৃদ্ধি পাবে। যত মঙ্গল স্লো হবে তত সেটা বৃদ্ধি পাবে, যত শুক্র স্লো হবে তত সেটা বৃদ্ধি পাবে। এবং ইনলজের সাথে, আপনার স্পাউসের সাথে বেশ কিছু জায়গায় কিন্তু ইগোভিত্তিক এবং খুব ইডিওলজিক্যাল কিছু ডিফারেন্সেস তৈরি হয়ে আপনাদের কিন্তু সাংসারিক যে শান্তি আছে, যেটা ন্যাচারাল, সেটা কিন্তু বেশ কিছুটা নষ্ট হবে। তো সেদিক থেকে কেয়ারফুল থাকবেন। যতটা সম্ভব নিজে কন্ট্রোভার্সিয়াল কথা না বলা, সব কথার উত্তর না দেওয়া, সেগুলো থেকে বিরত থাকা। এবং আমি সিংহের ক্ষেত্রে বলেছি, আমি ধনুর ক্ষেত্রে বলেছি, আমি আপনাদের ক্ষেত্রেও বলছি যে যতটা সম্ভব নিজের স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন। আমি সিংহের ক্ষেত্রে কিন্তু স্কিল বলিনি, সিংহের ক্ষেত্রে বলেছি নলেজ। প্রত্যেকটা কথার ডিফারেন্স আছে। তো এখানে কিন্তু স্কিল পার্ট অফ দি নলেজ, কিন্তু হোল নলেজ না। এখানে আমি বলছি যে তার অগ্রবর্তী অংশ যেটা, সেই অংশটিকে বৃদ্ধি করবার চেষ্টা করবেন বাই রিডিং, রাইটিং, বেটার গুরু। বর্তমান যুগের সাথে আপনার যে অংশে আপনি কাজ করছেন তার সাথে সাদুর্য রেখে চেষ্টা করবেন করার। যারা বিভিন্ন রকম ধরুন ম্যানেজমেন্ট, সেল পারচেস, এইরকম উইংয়ে কাজ করছেন, বিভিন্ন ভোগ্যপণ্যের বেচা কেনার সাথে যুক্ত রয়েছেন, মানে সেই সমস্ত প্রচার প্রসার, অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন প্রকার মিডিয়া সেক্টরের সাথে, তাদের কিন্তু এ সময় ওভারলোড হবে, প্রচুর কাজ করতে হবে। অবশ্যই সুনাম পাবেন, কিছুটা বেতনও বৃদ্ধি হবে, কিন্তু কাজের জন্য আপনার নর্মাল শান্তি, স্থিতি এবং পরিবারের সাথে যে আপনার যেগুলো ডিজায়ারেবল টাইম যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু অনেক কমে যাবে। হ্যাঁ, অর্থনৈতিকভাবে আপনি বেশ কিছুটা স্বাবলম্বী হতে পারবেন। বাট আমি শুরুতেই বলেছি, কোনো একটা জিনিস বেশি হলে আরেকটা জিনিস থেকে সেটা কাটেল করে সেই অংশকে পূরণ করা হয়। তো এক্ষেত্রে সেই রকম জিনিস হবে। পিতার স্বাস্থ্য আপনাকে বেশ উদ্বেগে রাখবে, এবং মায়ের বয়স যদি 62 বছর 63 বছরের বেশি হয়, তাহলে মায়ের স্বাস্থ্যও কিন্তু আপনাকে উদ্বেগে রাখতে পারে। এবং সন্তান যদি থাকে, তার প্রতি এক্সট্রা প্রিকশনারি মেজার নেবেন, বিশেষত অগাস্টের এন্ডের দিক থেকে। যতটা সম্ভব কন্ট্রোভার্সিয়াল জায়গা, কাজের জায়গা হোক, সোশ্যাল এরিয়া হোক, সেগুলো থেকে এড়িয়ে থাকবেন। প্রচুর ক্রিটিসিজম আপনাকে সহ্য করতে হবে এ সময়। অনেক দেখবেন আপনার থেকে অনেক লো প্রোফাইল মানুষ আপনাকে কিন্তু ক্রিটিসাইজ করতে পারে। মনে রাখবেন, যে মানুষ বড় হয় তাকে ক্রিটিসিজম তার সহ্য করতে হয়। এইটুকু ভেবে আপনার মরাল যাতে বুস্ট থাকে, সেইটুকু চেষ্টা করবেন উল্টে উত্তর দেওয়া থেকে। আপনার গুরুত্ব আছে বলেই কেউ আপনাকে ক্রিটিসাইজ করছে, এইটুকু ভেবে আপনি নিজেকে কিছুটা আপলিফ্ট করবার চেষ্টা করবেন। যতটা সম্ভব বিতর্ক বিবাদের মধ্যে নিজেকে প্রবেশ করাবেন না, তাহলে কিন্তু স্যাটার্ন আপনাকে নিচের দিকে নামিয়ে দেবে এবং সামনের দিকে এগোনোর পথকেও ভীষণভাবে রুদ্ধ করবে। অ্যান্ড লট অফ রেসপন্সিবিলিটিস উইল বি অকার্ড। তো কেয়ারফুল। শরীরের দিকে অর্থোপেডিক পোর্শন এবং হজম শক্তি সংক্রান্ত জায়গা থেকে সাবধান। সন্তান যাদের আছেন এবং ফিমেল, তারা কিন্তু তাদের গাইনি পোর্শন থেকেও সাবধান থাকবে। কোনো রকম অ্যাবনর্মালিটি বা অ্যানোমেলিস যদি দেখেন, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের ক্ষেত্রে কাফ অ্যান্ড কোল্ড বা অ্যালার্জির সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু লাংসেও সমস্যা তৈরি করবে। সুতরাং সে বিষয়েও যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবেন। যাদের একটু বাড়ি থেকে দূরবর্তী স্থানে বসবাস করতে হয় এবং বিভিন্ন প্রকার বাইরের খাদ্য গ্রহণ করতে হয়, কারণ তারা বাধ্য, কিছু করার থাকে না, তারা কিন্তু খুব চুজি থাকবেন খাদ্য গ্রহণের ক্ষেত্রে, এবং চেষ্টা করবেন যতটা সম্ভব সহজপাচ্য খাদ্য গ্রহণ করার, এবং কাজ দ্রুত কমপ্লিট করে তাড়াতাড়ি বিছানায় চলে যাওয়ার, অর্থাৎ ঘুমটা যাতে বেটার হয়। রাহু দ্বাদশে রয়েছে, শনির দ্বাদশে। শনি এবং রাহুর মুভমেন্ট এখন একদিকে হবে, ফলে সাবকনশিয়াস মাইন্ড অত্যন্ত অ্যাক্টিভ করে কাজের থেকে অনেক বেশি চিন্তা করাবে আপনাকে। সেটি কিন্তু আপনার গ্রস এক ধরনের নিচের দিকে নামানোর সম্ভাবনা এক্ষেত্রে তৈরি করবে। কেয়ারফুল, এই বিষয়গুলো নজর রাখবেন, তাহলেই মোটামুটি এই সময় ভালোই ফল দেবে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।